ফকিন্নির বাচ্চা হয়ে কোন সাহসে আমাকে বিয়ে করলি? আমি তোকে কোনো দিন স্বামী হিসেবে মানব না। তুই এখনই এই রুম থেকে বের হয়ে যা। মুখ সামলে কথা বলেন। ভুলে যাবেন না আমি এখন আপনার স্বামী। আমি গরিব হলেও আপনি সেই গরিব ছেলের বউ। আমি তোকে স্বামী হিসেবে মানি না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি, তাই আপনার এসব বকবক রাখেন। খবরদার আমার দিকে এগিয়ে আসবি না। মাহিন মায়ের কোমর জড়িয়ে ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল। আসলাম কি করবে? মায়া থাপ্পড় মারতে যাবে, সাথে সাথেই মাহিন দুহাত ধরে পিছনে ধরে বলল। না, একদম না। বউ হয়ে স্বামীর গায়ে হাত দিও না। মাহিন, আমার হাত ছাড়েন, না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাহিন মায়াকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। মায়া চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। মাহিন নিজের মতো করে আদর করতে থাকলো। অনেকক্ষণ আদর করার পর মায়ের উপর থেকে মাহিন উঠে পড়ল। কি করতে পারলেন? যেখানে ছেলেদের শক্তির সাথে পারবেন না, সেখানে হুদেই চিল্লান। বউ বউয়ের মতো থাকেন, চিল্লাবেন না। আজ এরা কথাবার্তা স্বামী হিসেবে মানি না। মানে না তো বিয়ে করেছেন কেন? আমি তোকে বিয়ে করতে চাইছি, নাকি আমাকে বিয়ে করতে বাধ্য করেছে আমার আব্বু? এই রাখেন কিসের আব্বু? হ্যাঁ, আমি বিয়ে করব না একবার যদি বলি, আমার আব্বু আমাকে জোর করে কখনোই বিয়ে দিতে পারবে না। আর আজ এরা পেঁচাল নিয়ে এসেছে, ওনাকে বাধ্য করেছে বিয়ে করতে। কুত্তার বাচ্চা, চুপ করবি? আমি যদি বিয়ে না করতাম তাহলে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিত, আমাকে একটাও কানাকড়িও দিত না। তো নিজের স্বার্থের জন্য তো বিয়ে করেছেন, তাহলে এত ভাব দেখান কেন? তুই আমার সামনে থেকে যা তো। আমার চাহিদা আমি মিটিয়ে নিয়েছি। আমি এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। মাহিন মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। মায়া সরিয়ে দিতে যাবে, তার আগেই মাহিন ঘুরে মায়াকে জোর করে জড়িয়ে ধরে বলল। ঘুমান তো। কুত্তা ছাড় বলছি। না, ঘুমাতে দাও, না হলে কিন্তু খবর আছে। মায়া হাতে কামড় দিলে মাহিন মায়ের পিঠে হালকা করে কামড় দিয়ে ধরল। সাথে সাথে মায়া ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। মাহিন মায়াকে জোর করে শুয়ে দিয়ে বুকে মাথা দিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে বলল। ঘুমাতে দেন, মাথা যন্ত্রণা করছে। মায়া কিছুক্ষণ নড়াচড়া করলে পরে আর করল না। মাহিন মায়ের বুকে ঘুমিয়ে পড়ল। মায়া আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে দেখে মাহিন গোসল করে ওয়াশরুম থেকে তোয়ালে পরে বের হচ্ছে। মায়া মাহিনের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। মাহিন তাকাতেই চোখ বন্ধ করে ফেলে। মাহিন ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে পরতে লাগলো। প্যান্ট পরে আয়নার সামনে গিয়ে হেয়ার ড্রাই করতে লাগলো। মায়া আর চোখে মাহিনের শরীর দেখতে লাগলো। হেয়ার ড্রাই করে মাহিন শার্ট পরে বোতাম লাগাতে লাগলো। মায়া মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলতে লাগলো। বদমাইশ, আর একটু খালি গায়ে থাকলে কি হতো? শার্ট পরার এত তাড়া কেন? এই মায়া, তুই কি লুচি হয়ে যাচ্ছিস নাকি? মায়া নিজের মাথায় হালকা করে মারতে গিয়ে জোরে মেরে বসলে ব্যথায় আহ করে ওঠে। সাথে সাথে মাহিন পিছন ঘুরে বলল। কি হয়েছে? না, কিছু না। মাহিন আর কিছু বলল না। মায়া উঠে ওয়াশরুমে চলে গেল। মাহিন ওয়াশরুমে দরজা নক করলে মায়ের রেগে দরজা খুলে বলল। কি হয়েছে? বের হন, অজু করব। আগে কি করছো? নাচ গান করলাম তো, তাই করি নাই, সরেন। মাহিন মায়াকে সরিয়ে দিয়ে অজু করতে ভিতরে ঢুকলো। অজু করে পানি মুছে টুপি পরে বের হয়ে গেল। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে হাঁটছিল। হঠাৎ করে মাহিনের কাছে একটা মেয়ে এসে বলে। ভাইয়া, ফুল নেবেন? ভাবিকে গিফট কইরেন। মাহিন মেয়েটার দিকে তাকিয়ে হাসি মুখে বলল। এত সকালে ফুল বিক্রি করতে এসেছো? সকালে কিছু খাইছো? মেয়েটাই হেসে বলে। না, ফুল বিক্রি হইলে পাউরুটি কিনে খাবো, আর মার জন্য নিয়ে যাব। মাহিন মেয়েটাকে বলল। আচ্ছা, সবগুলো ফুল কত টাকা? মেয়েটা ফুলগুলো গুনতে লাগলো। গুনে বলল। এখানে 15টা ফুল আছে, প্রতিটা ফুলের দাম 20 টাকা করে। 15টা ফুল 300 টাকা হয়। মাহিন মেয়েটার কথা শুনে পকেট থেকে ওয়ালেট বের করে দেখে ভিতরে একটা 500 টাকার নোট আছে আর একটা 50 টাকার নোট। মাহিন 500 টাকার নোটটা দিয়ে মেয়েকে বলল। সবগুলো ফুল দাও, আর এই 500 টাকা রাখো, আমার কাছে ভাঙতি নাই।
মেয়েটা মাহিনকে বলল, ভাইয়া, আমার ফুলের দাম তো 300 টাকা। আপনি 200 টাকা পাবেন তো? ভাঙতি যে কোথায় পাই? ওই যে সামনে দোকান আছে, ওইখান থেকে ভাঙতি করে নিয়ে আসছি। মেয়েটার কথা শুনে মাহিন বলল, আমার কাছে বেশি সময় নাই, তুমি রেখে দাও, আমি এখন আসছি, টাটা। মাহিন মেয়েটাকে কিছু বলতে না দিয়ে ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি হেঁটে চলে গেল। মেয়েটা মাহিনের পিছন পিছন দৌড়ে এসে বলতে লাগলো, ভাইয়া, 200 টাকাটা ভাঙতি করে দিয়ে দিব, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। মাহিন পিছনে ঘুরে বলল, 200 টাকা রেখে দাও, পরে ফুল লাগলে নিয়ে নিব, আপাতত তোমার কাছে থাক। মেয়েটা মাহিনের কথা শুনে আর কিছু না বলে খুশি হয়ে চলে গেল। মাহিন পিছনে ঘুরে মিষ্টি করে হাসি দিয়ে আবার ঘুরে হাঁটা দিল। বাসার সামনে গেলে দারুণ একটা গোলাপ ফুল দিয়ে বলল, আঙ্কেল আন্টি আসলে ফুলটা দিয়েন, আন্টি অনেক খুশি হবে। এভাবে রাগীভাবে কথা না বলে মিষ্টি করে কথা বলেন, আন্টি অত রেগে যাবে না। দারোয়ান মাহিনকে বলে, জামাইবাবু কি যে বলেন, মায়া মানুষ বুঝি কম, চিল্লাই বেশি, এদের স্বভাব কখনোই যাইবার না। মাহিন বলল, আপনি একটু মিষ্টি করে কথা বলে দেখেন আর বোঝানোর চেষ্টা করেন, তাহলে এত ঝগড়া হয় না। দারোয়ান হাসলো। মাহিন আর কিছু না বলে চলে গেল। দরজার কলিং বেল বাজাতেই কাজের মেয়ে খুলে দিল। মাহিন ভিতরে ঢুকে মায়ের আব্বু আম্মুকে সালাম দিল। মাহিনের হাতে ফুল দেখে বলল, এত ফুল কোথায় পেয়েছো আর কোথায় গেছিলে? নামাজ পড়তে গেছিলাম, রাস্তায় একটা মেয়ে ফুল বিক্রি করছিল, তাই কিনে নিয়ে আসলাম। ও আচ্ছা, মায়া ফুল অনেক পছন্দ করে। ও, তাহলে তো ভালোই হইলো। আচ্ছা থাকেন, দেখি আপনার মেয়ে কী করে। মাহিন ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি করে রুমে চলে গেল। মায়াকে বসে থেকে ফোন টিপতে দেখে। মাহিন মায়ের সামনে গিয়ে বসলো। মায়া ভুরু কুচকে তাকিয়ে বলল, কিছু বলবে? কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? চোখ বন্ধ করো তো। কেন? করোই না। মায়া বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। মাহিন হাত পিছন থেকে সামনে নিয়ে এসেছে। মায়ের গালে কিস করে দিল। মায়া অবাক হয়ে গেল। রেগে তাকাতে মাহিন গোলাপ ফুলগুলো সামনে ধরে মিটি মিটি হাসতে লাগলো। মায়া ফুলগুলো হাতে নিয়ে আবার হাত পিছিয়ে নিয়ে পড়ল, খিস করলি কেন, ফকিন্নির বাচ্চা? আচ্ছা তোমার সমস্যা কি? মুড অফ করে দাও কেন? তোমার জন্য গোলাপ নিয়ে আসলাম, কোথায় খুশি হয়ে গলা জড়িয়ে ধরে কিস করবে তা না, উল্টো গালি দিচ্ছ। মায়া রেগে গিয়ে ফুল নিয়ে সোজা ফ্লোরে ঢেল মেরে দিয়ে ফেলে দিয়ে বলল, তোকে দেখলে আমার রাগ উঠে যাচ্ছে। আর ফুল নিয়ে আসলে কি ভাবছোস আমি গলে যাব? আমি তোকে ভালোবাসি না, ভালোবাসবও না। ফকিন্নির বাচ্চা ফকিন্নির মতোই থাক, আমার আশেপাশে বেশি আসার চেষ্টা করিস না। মায়ের কথা শুনে মাহিনের রাগ উঠে গেল। নিজের রাগ কন্ট্রোল করে বেলকনিতে চলে গেল। মায়ের ফুলগুলোর দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, ইস, কত সুন্দর গোলাপগুলো, এই বদমাইশের জন্য ফেলে দিতে হলো। যদি ফুলটা নিতাম তাহলে মাথায় চড়ে বসতো। ফকিনের বাচ্চাকে কখনোই মেনে নিব না। মায়ের কথাগুলো ভাবতে লাগলো। আর মাহিন গ্রিলে দুহাত রেখে বাহিরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। দিনটাই মাটি করে দিল। আগে জানলে কখনোই নিয়ে আসতাম না, খচ্চড় মেকো থাকার। আগে জানলে বাইরের মানুষকে দিলে কত খুশি হতো। মাহিন বেশ কিছুক্ষণ ভেবে রুমের ভিতর গিয়ে দেখে মায়া ফুলের দিকে হেঁটে যাচ্ছে। মাহিন তাড়াতাড়ি করে গিয়ে ফুলগুলো তুলে পড়ল। যাই পাশের বাসায় ওই মেয়েটাকে দিয়ে আসি, মেয়েটা অনেক খুশি হবে। এই পেতনিকে দিয়ে ভুল হয়েছে। মাহিন কথাগুলো বলে হাঁটতে যাবে, মায়ের আগে মাহিনের কলার ধরে পিছন থেকে টান দিয়ে সোজা দুজনেই পড়ে গেল। মাহিন মায়ের মাথার নিচে হাত দিয়ে মায়ের মাথা সেভ করে নিল। মায়া মাহিনের হাতের উপর থেকে উঠে বলল, এত বডি দেখালি সামান্য একটা মেয়ের টান সামলাতে পারিস না, ঠাস করে পড়ে গেলি। যত সব এই বডি আমার সামনে দেখাতে আসবি না। মায়ের কথা শুনে ভুরকুচকে তাকিয়ে পড়ল। আমার শরীর আপনি কিভাবে দেখলেন? রাতে তো লাইট অফ করে দিয়েছিলাম, সকালে তো ঘুমিয়েছিলেন। আমার বডি চুরি করে দেখেছেন নাকি? মাহিনের কথা শুনে মায়া থতমত খেয়ে গেল। ফোন কানের কাছে ধরে হ্যালো হ্যালো বলে চলে গেল। মাহিন আর কিছু না বলে ফুলগুলো তুলে টেবিলের উপর রেখে দিল। মাহিন নিচে গিয়ে মায়ের আব্বু আম্মুর সাথে খেতে বসলো। মায়া সামনে বসে বলল, আব্বু, আমাকে 10,000 টাকা দাও, কেন? দরকার আছে। দরকারটা কি সেটা তো বলো।
তোমাকে তো 30,000 দিয়েছিলাম 1 মাসের জন্য, সেই টাকা শেষ হয়ে গেছে। 30,000 কেন? টাকা হলে তুমি টাকা দিবা না কেন বলো? বিয়ে করতে বলেছো, তোমার কথা মতো বিয়ে করেছি। এখন টাকা দিবে, এটাই আমার শেষ কথা। কি জানি, আমি তো ঠিক জানি না, তোর আব্বু বলতে পারবে। এত ভাব মানুষ কেমনে দেখায়? মাহিনের কথা শুনে মায়া রেগে বলল, কি? আমি ভাব দেখাই? আব্বু তোমার সামনেও আমাকে এত বড় কথা বলল, আর তুমি চুপচাপ কথা শুনছো? ওই যে তোকে বলছে, তার প্রমাণ কি? একদম শ্বশুর আব্বু, আমি তো নিজে মনে মনে কতগুলো ভাবছি। আমি তো উনাকে বলি নাই। উনি কেন খেপে গেল? নিশ্চয়ই উনি ভাব দেখায়। মাহিনের কথা শুনে মায়ের আব্বু হেসে ফেলল। মায়া রেগে না খেয়ে চলে যেতে নিলে মাহিন হাত ধরে মায়ের পিছনে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, হাত ছাড় আমার। খাবার খেয়ে তারপরে যাবে? রাগ করবে ভালো কথা, খাবারের উপরে কেন রাগ করবে? এইটা তো ঠিক মেনে নেওয়ার মতো না। আমি খাবো না, তুই খা। ছাড় আমার হাত। মাহিন টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে চেয়ার টেনে বসিয়ে দিল। এক হাত দিয়ে শক্ত করে ধরে আরেক হাত দিয়ে খাবার নিয়ে মায়ের দিকে লোকমা নিতেই মায়া সরিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, আমায় যেতে দে, আমি খাবো না। না খাইলে আমিও ছাড়বো না। আমি এক কথার মানুষ, আমি যেটা চাই সেটাই করি। এখন তোমাকে খেতে হবে মানে খেতে হবে। তুই আবার আমাকে তুমি বলা শুরু করলি কখন থেকে? তুমি বলাতে একটা অন্যরকম অনুভূতি আছে, কেমন অতিরিক্ত আপন আপন লাগে। আপনি বলাতে সেই ফিলটা পাওয়া যায় না। ছাড় বলছি। খাও বলছি। মাহিন আর মায়ার কাণ্ড দেখে মায়ের আব্বু আম্মু মিটিমিটি করে হাসতে লাগলো। মায়া ওর আব্বু আম্মুকে দেখে আরও রেগে গিয়ে কিছু বলবে, তার আগে মুখে লোকমা দিয়ে দিল। মায়া ফেলে দিতে যাবে, সাথে সাথেই মাহিন মুখ চেপে ধরল। মায়া উপায় না পেয়ে খেতে লাগলো। মাহিন হাত সরিয়ে দিয়ে বলল, গুড গার্ল। মায়া খাবার ঢক করে গিলে বলল, আম্মু, আব্বু, ওকে ছাড়তে বলো। আমার কিন্তু অনেক রাগ উঠে গেছে। আঙ্কেল আন্টি, ওনাকে খেতে বলেন। আমারও কিন্তু রাগ ঠান্ডা করার উপায় চলে এসেছে। মায়া মাহিনের কথা শুনে জোরে জোরে কান্না করতে করতে বলল, আব্বু, আম্মু, তোমরা আমাকে ভালোবাসো না? এই ছেলেটা তোমাদের সামনে আমাকে জোর করছে, আর তোমরা মিটিমিটি হাসছো। আমি কি তোমাদের নিজেদের মেয়ে না? না, কুড়িয়ে নিয়ে এসেছে। কি? আম্মু, সত্যি তোমরা আমাকে কুড়িয়ে নিয়ে এসেছো? কি জানি, আমি তো ঠিক জানি না, তোর আব্বু বলতে পারবে। হ্যাঁ, তোকে কুড়িয়ে আনছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ডাস্টবিনের সামনে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। অনেক মায়া হয়, তাই তুলে নিয়ে আসি, তোর আম্মুর কোলে দেই, আর তোর নামও মায়া রাখি। মায়ের আব্বুর কথা শুনে মায়া কান্নার পেক বেড়ে গেল। মাহিনও মায়ের মুখে খাবার দিতে লাগলো, খাবার খেতে লাগলো আর কান্না করতে লাগলো। খাওয়া শেষ হইলে মাহিন মায়াকে ছেড়ে দিলে মায়া পানি খেয়ে আবার কান্না করতে করতে চলে যেতে লাগলো। মাহিন ভুর কুচকে তাকিয়ে বলল, আঙ্কেল আন্টি, এই এত নেকামি কেমনে শিখলো? আল্লাহ, কানটা আমার শেষ। এত বড় মেয়ে হয়েছে, এই বিষয়ে আবার বিশ্বাসও করে। সত্যি কথা তো বলছি, বিশ্বাস কেন করবে না? মাহিন অবাক হয়ে সাথে সাথে মায়ের আব্বুর দিকে তাকিয়ে বলে, কি সত্যি ওনাকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসেছেন? হ্যাঁ, যেমন তোকে পেয়েছিলাম আমার গাড়ির নিচে, তেমন ওকে পেয়েছি ডাস্টবিনে। মাহিন ভ্যাবাচাকা খেয়ে বলল, আহারে, মায়ের জন্য খারাপ লাগছে। আল্লাহ জানে ওর আসল বাবা মাকে। আপনারা অনেক ভালো মানুষ, আমাকেও জায়গা দিয়েছেন, আমার বউকেও দিয়েছেন। মাহিনের কথা শুনে মায়ের আব্বু আম্মু সজোরে হাসতে লাগলো। মাহিন অবাক হয়ে বলল, কি ব্যাপার, হাসছেন কেন আপনারা? তুমি যেমন বিশ্বাস করলে মায়া আমাদের সন্তান না, তেমন মায়াও বিশ্বাস করছে, তাই কান্না করছে। শুধু ওই বোকা না, তোমাকেও বোকা বানিয়ে দিলাম। মাহিন ভ্যাবাচাকা খেয়ে গেল। মায়ের আম্মু হাসতে হাসতে বলল, মায়া আশিক আমার এই দুইটাই আমার নিজের সন্তান। আশিক মানে? মায়া একা আপনার সন্তান না? না, আমার দুইটা সন্তান। আশিক লন্ডন থাকে, ওইখানে পড়াশোনা করে, আর মায়া আমাদের সাথে থাকে। ও আচ্ছা, যে রুমে সবসময় তালা দেওয়া থাকে ওইটা আশিক ভাইয়ার নাকি? হুম। ভাইয়া আসে না দেশে? আসে বছরে একবার, আর একেবারের জন্য দেশে আসবে, 3 মাস পর দেশে আসবে। ও
ও আচ্ছা। মাহিন মায়ের আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো আর খাবার খেতে লাগলো। খাবার খেয়ে মাহিন সিঁড়ি ভেঙে মায়ের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে মায়া কান্না করছে। মাহিন মায়ের পাশে বসে টিস্যুর বক্স থেকে একটা একটা করে টিস্যু বের করে দিতে লাগলো। মায়া পানি মুছতে লাগলো। মাহিন মিটিমিটি করে হাসতে লাগলো। মায়া রেগে গিয়ে বলল, আমাকে এই অবস্থায় দেখে তোমার অনেক খুশি লাগছে, তাই না? কই না তো, খুশি কেন হব? বউটা যদি এই বাড়ির কেউ না হয় তাহলে তো আমি সম্পদ পাবো না, এইটা ভেবে খুব দুঃখ হচ্ছে। কি, আমার আব্বুর সম্পদের উপরে তোমার লোভ আছে? তা তো অবশ্যই আছে, না হলে তোমার মতো সিনিয়র মেয়েকে কেন বিয়ে করতে যাব? মায়া মাহিনের গলা চেপে ধরতে যাবে, সাথে সাথে মাহিন হাত ধরে বলল, আরে বাবা, মজা করছি, আর এত কান্না করো না, মাথায় ব্যথা করবে পরে কিন্তু। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা আমার সামনে থেকে, না হইলে খুন করে ফেলবো। ধ্যাত, খুন করলে আমিও তোমাকে জেলে দিব। মাহিনের কথা শুনে মায়া কিছুক্ষণ ভেবে বলল, আমি তোকে খুন করলে তুই কিভাবে জেলে দিবি? তুই তো মারা যাবি। ও, তাও তো ঠিক। আচ্ছা শোনো, আঙ্কেল আন্টি তোমার সাথে মজা করেছে, এই বিষয়ে কেউ কান্না করে? তুমি তাদের নিজের সন্তান। না, আমি তাদের নিজের সন্তান না। নিজের সন্তান হইলে কখনোই তার সাথে জোর করে বিয়ে দিত না। আমি তোকে বিয়ে না করলে নাকি আমাকে ত্যায্য কন্যা করে দিত। ধ্যাত, বাবা মা রেগে ওইসব বলে, তাই বলে কি সত্যি তাই করবে নাকি? কান্না করো না। উফ, তুই যা তো, কোথায় যাবে? জাহান্নামে। চলো তোমাকেও সাথে নিয়ে যাই। যাবি এখান থেকে? মাহিন মায়ার ঠোঁটে কিস করে দৌড়ে পালিয়ে যায়। মায়া ভ্যাবাচাকা খেয়ে যায়। মাহিন বাসা থেকে বের হয়ে সোজা মায়াদের ফার্ম হাউসে চলে যায়। সেখানে সারাদিন কাজ করে, সন্ধ্যার দিকে বাসায় আসে। বাসায় আসলে দেখে মায়া চিপস খাচ্ছে আর কার্টুন দেখছে। মাহিন সোজা রুমে চলে গেল, গোসল করে বই নিয়ে পড়তে বসলো। মায়া রুমে আসলে মাহিনকে পড়তে দেখে বলল, তুই অনার্সে পড়স? হ্যাঁ। ও, পড়। মাহিন পড়তে লাগলো। মায়া কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে চলে যেতে লাগলো। কোথায় যাচ্ছ? ঢাকা যাব। কি, এই সময় কেন? তোকে কেন বলবো? আমি তোমার স্বামী, তাই আমার জানার অধিকার আছে। তোমার ভার্সিটি তো। আগামীকাল থেকে খুলবে। ও আচ্ছা। হুম। মায়া কথাটা বলে ওর ব্যাগ নিয়ে চলে গেল। মাহিন পড়া শেষ করে নিচে চলে গেল। মাহিন গিয়ে দেখে মায়ের আম্মু আব্বু বসে আছে। মাহিন তাদের সাথে বসে বলে, আঙ্কেল, মায়া একা ঢাকায় চলে গেল, ওইখানে কি করে না করে কে জানে। তুমিও যাও, তোমার বউ তুমি বুঝে নাও, আমাদের বলে লাভ আছে? আমি বেশি অধিকার খাটাতে গেলে পরে আবার আপনারা আমাকে ভুল বুঝবেন না তো? গায়ে হাত তোলা বাদ দিয়ে যেভাবে পারো সামলাতে পারো, বাট আমার মেয়ের শরীরে হাত দিতে পারবে না, কারণ আমার দুইটা ছেলে মেয়ে অনেক আদরের, ওদের শরীরে আমি কোনোদিন একটা ফুলের টোকাও দেই নাই। আমি মেয়েদের গায়ে হাত তুলি না। তাহলে তো খুব ভালো কথা। আচ্ছা আঙ্কেল, আমাকে কি টাকাগুলো দিবেন? হ্যাঁ অবশ্যই, কেন নয়। মায়ার আম্মু আপাতত 20,000 টাকা নিয়ে আসো তো। মায়ের আম্মু চলে গেল। মাহিন মায়ের আব্বুর সাথে কথা বলতে লাগলো। মায়ের আম্মু টাকা নিয়ে আসলে মাহিন টাকাটা নিয়ে চলে যায়। মাহিন টাকা নিয়ে সোজা ওর পার্টনারের বাসায় চলে যায়। পার্টনার রনি মাহিনকে দেখে বলে, মাহিন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাহিনের কথা শুনে রনি বলল, ভালো, ভিতরে আসো, বসো। ভিতরে গিয়ে মাহিন সোফায় বসলে রনির বউকে দেখে মাহিন চমকে গেল। রনির বউ তুলি মাহিনকে কিছু বলবে, তার আগে মাহিন বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। মাহিন, তুই বেঁচে আছিস? সরি, আমাকে চেনেন? মাহিন, আমাকে তুই চেনস না? আমি তোর ফ্রেন্ড তুলি। আমাকে চিনতে পারছিস না নাকি? সরি, আমি আকাশ, মাহিন না। কি যাতা বলস? মিথ্যা বলার একটা লিমিট থাকে। তোর ফ্যামিলির মানুষ তোকে খুঁজছে, আর এখানে তুই আকাশ সেজে বসে আছস? রনি অবাক হয়ে তুলিকে বলল, উফ তুলি, কি বললো? উনি তোমার ফ্রেন্ড কিভাবে হবে?
উনি তো মায়া ম্যামের হাজব্যান্ড। তুলি, তোমার কথাও ভুল হচ্ছে। কি, তুই বিয়েও করছিস? আচ্ছা ভাই শুনেন, আমি এখন আসছি, আর বাকি টাকা পরে দিব। আপাতত এইটা দিয়ে কাজ শুরু করতে চাচ্ছি। মাহিনের কথা শুনে রনি বলে, যে আমি অলরেডি সব করেছি, এখন শুধু টাকা জমা দিতে হবে। মাহিন সোফা থেকে উঠে বলল। আচ্ছা, তাহলে আমাকে বলেন যেদিন মাল আসে। মাহিনের কথা শুনে রনি বলে। ঠিক আছে। মাহিন চলে যেতে নিবে, সাথে সাথে তুলি মাহিনের কলার ধরে টান দিয়ে সোফার উপরে ফেলে দিলে রনি রেগে গিয়ে বলল। তুলি, এসব কি ধরনের ব্যবহার? ভদ্রভাবে ডাক দিলে তো পারতে। তুলি বিরক্ত হয়ে বলল। রনি প্লিজ, আমাদের মাঝে কথা বলো না। এই মাহিনের বাচ্চা, তোর সমস্যা কি? তোর আম্মু অসুস্থ হয়ে গেছে, তোর চিন্তায় চিন্তায় 2 বছর হয়ে গেছে। ফ্যামিলি ছেড়ে লুকিয়ে থাকতে লজ্জা করে না? কিসের ফ্যামিলি? আমার কোনো ফ্যামিলি নাই। আমি সবার কাছে মৃত। তাই দয়া করে বারবার ফ্যামিলি কথা তুলিস না। কি হয়েছে যে ফ্যামিলির কথা শুনতে পারিস না? ছাড়, আমার কোনো কিছুই নাই, তাই আমার কিছু বলার নাই। আর দয়া করে কাউকে কোনো কিছু বলতে চাস না। আমি এখানে আছি, আমাকে আবার জায়গা পাল্টাতে হবে। মাহিন, সমস্যাটা কি বলতো? তোর আব্বু না হয় রাগের মাথায় তোকে মারছিল, আর মুখে যা এসেছে তাই বলেছে। এইটার জন্য তোকে এমন করতে হবে? শুন, আমি ওনার নিজের সন্তান হইলে আমার সাথে কখনোই এমন করতো না। আমি কি করছি? 10 লাখ টাকা তো নিয়েছিলাম। এই টাকার জন্য আমাকে কোন হিসাবে সবার সামনে অপমান করলো, আমাকে জানা তাই বললো। সেখানে সবাই আমাকে বকাঝকা করেছে, এমনকি আম্মুও করেছে। তুই জানোস, সেদিন রাগ করে বাসা থেকে বের হওয়ার পর আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। ভাগ্যক্রমে এখনও বেঁচে আছি। শুন, তোর 2টা পায়ে ধরি, আমার ঠিকানা দয়া করে কাউকে দিস না। মাহিনের কথা শুনে তুলি থমকে গেল। মাহিনকে বলল। দেখ মাহিন, সারা জীবন এত টাকা উড়িয়েছিস, তোকে কিছু বলেছে? সেই দিন সবার মাথা গরম ছিল, তাই তোর উপরে রেগে গিয়ে ওইসব বলে ফেলেছে। থাম তো। যেদিন আমি 10 লাখ টাকা ইনকাম করে ওনার মুখে ছুঁড়ে না মারতে পারছি, ততদিন আমি ওই বাড়িতে ফিরবো না। মাহিন, জিদ করা বন্ধ কর। জিদ জিনিসটা কিন্তু অনেক খারাপ। আমাকে জ্ঞান দিতে আসিস না। আমার ফ্যামিলিকে আমার ব্যাপারে না জানালে খুশি হব। আমি আপুকে কল দেব। আমার রাগ তুলিস না। আমার রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, তুই ভালো করে জানোস। আন্টি অসুস্থ, আন্টির জন্য তো অন্তত বাসায় যা। ডাক্তার দেখাবে, ঠিক হয়ে যাবে। আমাকে দেখতে যেতে হবে না। ভালো কথা। সিটি হসপিটাল রুম নাম্বার 108। কারো মন চাইলে যায়েন, না চাইলে যায়েন না। মাহিন আর কিছু না বলে চলে গেল। তুলি মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। রনি তুলিকে বলল। উনি তোমার সত্যি ফ্রেন্ড? হ্যাঁ, শফিক আঙ্কেলের ছেলে, নাম্বার 1 কোম্পানির মালিকের ছেলে ওই। রনি অবাক হয়ে গেল। মাহিন তুলিদের বাসা থেকে বের হয়ে সোজা বাসে চলে গেল। বাসে গিয়ে রুমে বসে থেকে ভাবতে লাগলো। আম্মু ঠিক আছে তো? আল্লাহ আমার আম্মুকে সুস্থ করে দেন, আমিন। মাহিন কথাগুলো ভাবতে লাগলো শুয়ে থেকে। মাহিন ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। 3 দিন পর মাহিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে মায়া সোফায় বসে থেকে কান্না করছে। মায়ের আম্মু মায়াকে সান্ত্বনা দিচ্ছে। মাহিন নিচে গিয়ে বলল। মায়া, তুমি আর কান্না করছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই কান্না করছি। মাহিন মায়ের আব্বুর দিকে তাকাতেই মায়ের আব্বু বলল। আর বলো না, বাসরিতে কিছু বড় ভাই নাকি মেয়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, মায়াদের নাকি হুমকি দিয়েছে। মাহিন মায়ের দিকে তাকিয়ে বলল। তুমি যেন কোন ভার্সিটিতে পড়ো? মাহিনের কথা শুনে মায়া ওর ভার্সিটির নাম বলে। মাহিন সাথে সাথে মায়ের হাত থেকে ফোন নিল। মায়া বলল। কি ব্যাপার, আমার ফোন নিলে কেন? দেখো এমনিতে মন ভালো না, তার উপরে তুমি আবার রাগ তুলো না তো আমার। চুপ থাকো। মাহিন মায়ের সামনে ধরে মুখের ফেস দিয়ে একটা নাম্বার টাইপ করে কল দিল। কল রিসিভ হলো। ওপাশ থেকে রাকিব কল রিসিভ করে বলল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মাইন বলছি। মাহিন তুই কোথায় আসস? এখনই আমাকে বল। আমি যেখানেই থাকি না কেন, আমার কথা কান খুলে শুনে রাখ। কি কথা?
মাহিন মায়ের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেদের নামগুলো বলো। কি করবে? যা বলছি তাই করো। একটা নাম, রাতুল, সোহাগ, শাকিল, মারুফ, তানভীর। কোন ক্লাসে পড়ে? অনার্স 4th বর্ষে। রাকিব, নামগুলো তো শুনেছিস, এবার হাত পা ভেঙে দেওয়ার দায়িত্ব নে। আর হ্যাঁ, এমনভাবে মারবি যাতে জীবনে কখনোই মেয়েদের দিকে খারাপ নজরে তাকানোর সাহস না পায়। আর যাদের সাথে খারাপ ব্যবহার করেছে সবার পায়ে ধরে ক্ষমা চেয়ে যেন নাই। ওকে, চিন্তা করিস না। বাট তুই কোথায় আসোস প্লিজ বল। মাহিন আন্টি অনেক অসুস্থ। আমি জানি, আর এই নাম্বারে কোনো কল দিবি না। আমি এখন রাখছি, ভালো থাক, আর আমাকে আপডেট জানাস। মাহিন আগে ফোন রাখবি না, তুই বল কোথায় আসোস। 5 দিন পরে যাব, তখন দেখা হবে, এখন আসছি। আর হ্যাঁ, খবরদার আমার কথা কেউ যেন না জানে। আচ্ছা। মাহিন কল কেটে দিল। কল কেটে দিয়ে মায়ের দিকে ফোন দিয়ে বলল, কান্না করো না, কাজ হয়ে গেছে। এই, তুমি কি গুন্ডা নাকি? মাফিয়ার দল আছে নাকি? আব্বু, এই তুমি কার সাথে আমাকে বিয়ে দিলে? এ নিশ্চয়ই মাফিয়ার দল। তোমার যেটা ভাবার সেটাই ভাবো। আর হ্যাঁ, আর কেউ কিছু বললে আমাকে কল দিও। এ তো হয়ে যাবে। আন্টি, আমি একটু বের হচ্ছি। মাহিন বাসা থেকে বের হয়ে গেল। মায়ের আব্বু কিছুটা চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবতে লাগলো, আসলে মেয়েটাকে বিয়ে দিয়ে কোনো ভুল করলাম না তো? 2 বছরের ছেলেটাকে তো ভালো মনে হয়েছে, নর্ম, ভদ্র, সব দিক দিয়ে পারফেক্ট। নিজের পায়ে দাঁড়ানোর জন্য কত চেষ্টা করেছে। মায়ের আব্বুকে ভাবতে দেখে মায়ের আম্মু আর মায়া বলল, আব্বু, কি ভাবো এত? না, কিছু না। মায়ের কিছুক্ষণ বসে থেকে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে মাহিন ল্যাপটপ খাটের এক পাশে পড়ে আছে। মায়া মাহিনের ল্যাপটপ ধরতে গিয়েও ধরল না। মায়া আলমারি থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয়ে হেয়ার ড্রাই করে খাটের উপরে বসলো। মাহিন ল্যাপটপটা হাতে নিয়ে ওপেন করতে মায়া অবাক হয়ে গেল। ল্যাপটপের ওয়েলপেপারে মায়ের ছবি। মায়ের নিজের অজান্তেই মুখের কোণায় হাসি রেখা ফুটে উঠল। আর এইদিকে মাহিন তুলিদের বাসায় গিয়ে খাবার খেয়ে তুলিকে বলল, বাহ, তোর হাতের রান্না তো অনেক মজার। আগে তো আমাদের কখনোই রান্না করে খাওয়াস নাই। আরে, জামাইয়ের থেকে শিখছি। কি, রনি ভাইয়া আপনি রান্না করে শিখেছেন? মাহিনের কথা শুনে হেসে বলল, হ্যাঁ, আমি শিখিয়েছি টুকটাক যা পারতাম। মাহিন হেসে বলল, বাহ, খুব ভালো। মাহিন, একটা কথা বলবো? বল, কি বলবি? তুলি মাহিনের দিকে তাকিয়ে বলল, তুই কাউকে কিছু না বলে বিয়ে করলি, এইটা কি ঠিক হয়েছে? আমার টাকার দরকার, বিয়ে করেছি, নিজের পায়ে দাঁড়িয়ে নেই, আর আমার ইচ্ছা মতো আমি চলি, এইটা তো জানোস। হ্যাঁ, কিন্তু বিয়ের বিষয়ে কাউকে না বলে বিয়ে করা ঠিক হয় নাই। তোর আব্বু আম্মু জানলে কত কষ্ট পাবে জানিস? আমি আপাতত কারো কথা বলতে চাই না। আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে, কারো কথা ভেবে লাভ নাই। তুই কেমন যেন হয়ে গেছিস, আগের মতো আর নাই। মাহিন তুলির কথা শুনে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ঠিক বলছোস, আমি আর সেই আগের মাহিন নাই, অনেক পরিবর্তন হয়ে গেছি। আর নিজেকে পরিবর্তন করতে না পারলে জীবনে কিছু করা যায় না। আচ্ছা শুন, থাক, বাসায় যাই। আর ভাইয়া, আগামীকাল দেখা হবে। মাহিন দুজনের থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহিন সোজা বাসায় চলে গেল। রুমে গিয়ে দেখে মায়া ঘুমিয়ে আছে। মাহিন সোফায় বসে মায়ের দিকে এক মুগ্ধ নয়নে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আজ রুমটা পূর্ণ লাগছে। 3 দিন যেন বউটাকে সব কিছু মিস করছিল। ইস, বউটাকে একদম পরীর মতো লাগছে। মাহিন কথা ভাবতে ভাবতে দেখতে লাগলো মায়া ঘুরে শুয়ে গিয়ে পড়ে যাবে। সাথে সাথে মাহিন দৌড়ে গিয়ে ধরে ফেলে। মায়ের ঘুম ভেঙে গেলে মায়া মাহিনকে দেখে চমকে যায়। মাহিনকে ধাক্কা দিলে মাহিন নিচে পড়ে যেতেই সাথে সাথে মাহিন হাত দিয়ে ফুলরে হাত রেখে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ওই, কি করছো? এভাবে ধাক্কা মারলে কেন? আর একটু হলে তো কি হইতো? আমার ঘুমানোর সুযোগ নিতে চাইছিলি? ছি, তোরা সব ছেলেরা খারাপ। মেয়ে মানুষ দেখলে তোদের মাথা ঠিক থাকে না, তাই না? ছি, তুই আমার সামনে থেকে যা। তোদের মতো ছেলেদের দেখলে ঘৃণা লাগে। মাহিন মায়ের কথা শুনে কি বলবে বুঝতে না পেরে বলল, একদম ঠিক বলেছো। আসো, একটু আদর করে নেই। এখন ঘুমের অবস্থায় সুযোগ নিতে চাচ্ছি না। আসো, সোজাগে আদর করি।
মায়া রেগে গিয়ে মাহিনকে মারতে যাবে, সাথে সাথে মাহিন হাত ধরে হাতে কিস করলো। মায়া আরও রেগে গেল। মাহিন মায়াকে শুইয়ে দিয়ে দুহাত খাটের সাথে চেপে ধরল। মায়ের ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে মায়া ছোটার চেষ্টা করতে লাগলো। মায়া মাহিনকে বলল, কুত্তা আমার ঠোঁটের কাছে আসলে কিন্তু মার খাবি। দেখ, আমার এমনিতে ভালো লাগছে না, তার উপর তুই আবার শুরু করিস না। এমনিতে নিজের শরীরে ওই কুত্তা বাচ্চাদের হাত পড়াতে ঘৃণা লাগছে। মায়ের কথা শুনে সাথে সাথে মাহিন মায়াকে ছেড়ে দিয়ে বলল, মানে তোমার শরীরে ওই হাত দিয়েছে? ওইভাবে না, বুকের উপর থেকে ওড়না টান দিয়েছিল আর হাতে বাজেভাবে স্পর্শ করেছিল। মাহিনের রাগের দুহাত মুঠো করে ফেলল। মাহিন সাথে সাথে মায়ের ফোন নিয়ে মায়াকে বলল, ফোনটা লক খুলে দাও। আর তোমার ওড়না টান দিয়েছে কে? আর হাতে বাজেভাবে স্পর্শ করেছে কে? নাম বলো। সোহাগ, রাতুল। বাট তুমি কি করবে? লক খুলে দাও আগে। মায়ের ফোনের লক করলে মাহিন রাকিবকে কল দিয়ে বলল, রাকিব, সোহাগ আর রাতুলের হাত ভেঙে দিবি। ওর হাতের এমন অবস্থা করবি যেন ওই হাত দিয়ে কিছু করতে না পারে। মাহিন একটা কথা, কোন রাতুল তুই জানোস? না, কে? তোর আব্বুর বন্ধুর ছেলে। মাহিনের রাগের মাথায় রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা হলো। মাহিন সামনে থাকা ফুলদানি ভেঙে ফেলল। মাহিন চিৎকার করে পড়ল, ওর এত বড় সাহস আমার প্রিয়জনের শরীরে হাত দেয়? আচ্ছা, তোকে কিছু করতে হবে না, ওকে আমি নিজে মারবো। আগামীকাল আমি আসছি। ওকে আয়, বাট ওইগুলোর খবর তুই কিভাবে জানলি? আর তোর প্রিয় মানুষ মানে? রাখছি, আগামীকাল দেখা হচ্ছে। মাহিন কল কেটে দিল। মায়ের দিকে তাকিয়ে পড়ল, আগামীকাল থেকে আমি তোমার সাথে থাকবো। ভার্সিটিতে আমি দিয়ে আসবো, আমি নিয়ে আসবো। কিন্তু তুমি তো শুনলাম একটা ব্যবসা করছো। আমি ঢাকার ওইখানে কাজগুলো করব। মাল নিয়ে যাওয়ার পর রিসিভ আমি করব। ও আচ্ছা। মাহিন আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। মাহিন ফ্রেশ হয়ে এসেছে, বেলকনিতে চলে গেল। মায়ের ওয়াশরুমে চলে গেল। মাহিন বেলকনিতে দাঁড়িয়ে তুলির হাজব্যান্ডকে কল দিয়ে কথা বলল। কথা শেষ হলে মাহিন বেলকনিতে বসে থেকে বাহিরের ভিউ দেখতে লাগলো। মায়া ফ্রেশ হয়ে এসে মাহিনের পাশে বসে পড়ল। কি দেখছো? তেমন কিছু না। একটা সত্যি কথা বলবে? বলো। তুমি কি মাফিয়া ডন? তোমাকে কি সিনেমার মতো গুন্ডারা ধাওয়া করেছিল নাকি? আমি কুখ্যাত ডন, তোমাকে রেপ করে পালাবো। মাহিনের কথা শুনে মায়া ভয় পেয়ে গেল। মাহিন হাসতে লাগলো। মাহিন মায়াকে বলল, ভয় পাচ্ছ কেন? আর তোমার আমাকে দেখে কি মনে হয়? তুমি আমাদের প্লিজ কোনো ক্ষতি করো না। আমরা তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমার স্ত্রী। মায়া, আমি কোনো মাফিয়া ডন না, শুধু এটাই বললাম, আর কিছু বলতে চাই না। তুমি মাফিয়ার ডন, কারণ আমি তোমার বডি দেখেছি মাফিয়াদের মতো। ধ্যাত, আমি মাফিয়া না। আমি ছোটোবেলায় অনেক মোটা ছিলাম। সবার হাসি হাসি দেখে আমি নিজেকে পরিবর্তন করে নেই। জিম করতাম, ডায়েট করতাম, ফিটনেস থাকার জন্য সব করতাম। যেখান থেকে আমার শরীর যেমন দেখছো। তাহলে যাদের ওই ছেলেদের মারতে বলো, ওরা কারা? বড় ভাইদের দেখেই সবাই ভয় পায়, সেখানে তুমি ওদের মারার জন্য মানুষ ঠিক করছো? এত বড় সাহস তো কারো হওয়ার কথা না। ও আচ্ছা, এই ব্যাপার। আমার মানুষ আছে, আমার বন্ধুদের দিয়ে মারবো। পারবে না ওদের সাথে, মার খেয়ে ফিরে আসবে। দেখা যাক। আচ্ছা, তুমি কি সত্যি সব কিছু ভুলে গেছো? ভুলে গেলে বন্ধুর নাম্বার কিভাবে জানলে? আমি আবার কি ভুললাম? আমার সব মনে আছে। তাহলে বলো, তোমার বাসা কই? তোমার ফ্যামিলিতে কে কে আছে? ঢাকা, বাট কোথায় ঠিকানা কি ওইসব দিতে পারবো না। আমি গরিব ঘরের সন্তান। আমার লক্ষ্য ভালো কিছু করার। প্লিজ আর এই বিষয়ে কথা তুলো না। মায়া কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, শোনো, তোমাদের মারামারির ভিতরে জড়াতে হবে না। ওদের সাথে লাগতে গেলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে, উল্টা তোমরা ঝামেলায় পড়বে। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আচ্ছা শোনো, সকালে কিন্তু রওনা দিব। আচ্ছা। দুজন চুপচাপ কিছুক্ষণ বসে থাকলো। মাইন হঠাৎ করে ওর আম্মুর কথা মনে পড়ল। মাইন ফোনটা বের করে তুলিকে কল দিল। তুলি কল রিসিভ করে বলল, হ্যালো মাহিন। তুলি, আমি ঢাকা যাব, তুই আমাদের সাথে যাবি নাকি? তোর দুলাভাই বলল সকালের টিকিট কেটে দিয়েছে। ওকে,
রেডি থাকিস। আচ্ছা। মাহিন কিছুক্ষণ তুলির সাথে কথা বলে ফোন রাখলো। মায়া মাহিনের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে আর কে যাবে? আমার পার্টনারের বউ। তো তুই বললে কেন? আমার ফ্রেন্ড ছিল আগে, তাই। ও আচ্ছা। মায়া আর মাহিন দুজন টুকটাক কথা বলতে লাগলো। 8টার দিকে মাহিন পড়তে বসলে মায়া খাটে বসে থেকে ফেসবুকিং করতে লাগলো। মাহিনের পড়া শেষ হলে মায়ের আম্মুর ডাক চলে আসে। দুজন নিচে খেতে চলে যায়। চেয়ারে বসে 4জন খাবার খেতে লাগলো আর গল্প করতে লাগলো। খাওয়া শেষ হলে মায়া মাহিন রুমে চলে যায়। মাহিন খাটে শুয়ে ফেসবুকিং করতে লাগলো। মায়া মাহিনের পাশে শুয়ে থেকে ফেসবুকিং করতে লাগলো। মাহিন ফোনটা রেখে মায়াকে নিজের কাছে টেনে নিতে গেলে মায়া বলে ওঠে, উফ, ছাড়ো, কি করছো? প্রতিদিন তো কলবালি জড়িয়ে ধরে ঘুমাই, আজ তো তুমি পাশে আছো। তাই বলে জড়িয়ে ধরতে হবে? ধ্যাত, কথা বলো না তো, ঘুম পাচ্ছে। মাহিন কথাটা বলে মায়াকে নিজের কাছে নিয়ে এসেছে। মায়ের উপরে উঠে বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। মায়া কিছু না বলে চুপচাপ ফোন চালাতে লাগলো। মাহিনের ঘন ঘন নিঃশ্বাসগুলো মায়াকে আস্তে আস্তে পাগল করে দিতে লাগলো। মায়া হুট করে ফোন রেখে মায়া মাহিনের মাথা তুলে মাহিনের ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। মাহিন অবাক হয়ে যায়, চোখ দুইটা বড় বড় করে ফেলে। মায়া মাহিনের ঠোঁট চালে। মাহিন তাকাতে দেখে মায়া নিজের হুঁশে ফিরে আসে। মাহিন বুড়কুচকে হেসে বলে উঠল, কি ব্যাপার, বউটার কি আদর লাগবে নাকি? ভুলে হয়ে গেছে, ঘুমাও। বুঝেছি, বউটার আদর লাগবে। মাহিন কথাটা বলে মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। মায়ের প্রথম প্রথম সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরে আর করলো না। মাহিনের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। আদর করতে করতে ক্লান্ত হয়ে যায়। মাহিন মায়ের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে মায়া নিজেকে দেখে অনেকটা লজ্জা পেয়ে যায়। মাহিনকে আস্তে আস্তে বুকের উপর থেকে নামিয়ে দিয়ে নামতে যাবে, সাথে সাথে মাহিন হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? মাহিন, ছাড়ো, মেজাজটাই বিগড়ে দিবে না তো? মায়ের কথা শুনে মাহিন উঠে বসে পড়ে। মাহিন ভুরকুচকে তাকিয়ে বলল, সমস্যা কি তোমার? রাতে তো ঠিক আদর করলে, আর দিনের বেলায় পোল্ট্রি খাও কেন? দেখো, ওইটা ভুলে হয়ে গেছে। আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, মানবও না। মাহিনের মেজাজটা খারাপ হয়ে গেল। মায়া আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। মায়া গোসল করে বের হলে মাহিন গোসল করতে চলে যায়। গোসল করে বের হয়ে দেখে মায়া রেডি হচ্ছে। মাহিন চুল হেয়ার ড্রাই করতে মায়ের পিছনে দাঁড়ায়। হেয়ার ড্রাই নিতে যাবে, সাথে সাথে মায়ের রাগি লুক নিয়ে তাকাতে মাহিন বলে, এভাবে তাকানোর কি আছে? আমি কি ধরতে এসেছি নাকি? আমি হেয়ার ড্রায়ার নিতে এসেছি। হেয়ার ড্রাই নিয়ে চুল শুকিয়ে আস্তে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। তারপর ব্যাগের ভিতর পোশাক তুলে নিল। শু পরে মায়াকে বলল, আপনার হয়েছে কি? কি ব্যাপার, আপনি বলছো কেন? মাহিন ওর প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। মাহিনের পিছন পিছন মায়াও গেল। দুজন খাবার খেয়ে মায়ের আব্বুমত থেকে বিদায় নিয়ে চলে যায়। স্টেশনে গেলে দেখে তুলি বসে আছে। মাহিন তুলির পাশে বসলো। মায়াকে বলল, আপনি ওইখানে বসেন। কি রে, রাগ করছস নাকি? রাগ হবে না, কখন থেকে অপেক্ষা করছি। আরে না, খেয়ে আসবো নাকি? তাই এত সময় লাগে? আরে ভাই সরি, এখন রাগ করে থাকিস না। আচ্ছা শোন, স্টেশনে নেমে কিন্তু আন্টির সাথে দেখা করতে যাবো। আমার কাজ আছে। এমন কেন করছিস? প্লিজ ভালো হয়ে যা। আমি ভালো কবে ছিলাম? ফালতু। মাহিন হাসলে তুলি মারতে লাগলো। মায়া ওদের এভাবে দেখে রাগ হলো, কিছু বলল না। তুলি মায়ের দিকে ঘুরে তাকিয়ে বলল, ম্যাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। কি রে, ম্যাম বলস কেন? ভাবি ডাক। আমার হাজবেন্ডের বসের মেয়ে, তাহলে তো আমার ম্যাম হবে। আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম ধরে ডাকতে হবে। না, ভাবি বলে ডাকবো। এই ট্রেন এসেছে, চল। তুলি মাহিনের হাতে ব্যাগ দিল। মায়ের সাথে যেতে লাগলো। মাহিন 2টা ব্যাগ কাঁধে নিয়ে যেতে লাগলো। বিট ঠেলে ভিতরে ঢুকলো। 3জন সিটে বসলো। মাহিন ব্যাগ থেকে মাস্ক বের করে পরে নিল। মায়া অবাক হয়ে বলল, এই গরমে কে মাস্ক পরে? আমি পড়ি। ঢং।
তুলি মায়ের কথা শুনে ফিক করে হেসে দিল। মাহিন বাহিরের দিকে তাকিয়ে থাকলো। মায়া আর তুলি বসে থেকে গল্প করতে লাগলো। মাহিন ওদের কথা শুনছে আর ভাবছে। মায়া মানুষ এত হাসে কেমনে? কান খেয়ে ফেললো একেবারে। তুলি মাহিনের দিকে তাকিয়ে বলল, কিরে ওভাবে তাকিয়ে আছিস কেন? কই? মাহিন কই বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মায়া আর তুলি আবারও কথা বলতে লাগলো। দুপুরের দিকে ঢাকা পৌঁছে গেল। ট্রেন থেকে নেমে বাহিরে গেলে একটা সিএনজি ভাড়া করলো। মাহিন সামনে বসলো, মায়া তুলি একসাথে বসলো। মাহিন তুলিকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, যা পেতনি, মাথা খেয়ে ফেলছোস। শোন, ভার্সিটিতে আসিস। যা ভূত, ভাবি আপনি আসেন। অন্য একদিন যাব, আপনি আমাদের বাসায় আসেন, ঠিকানা তো দিয়েছি। আচ্ছা। তুলি ব্যাগ নিয়ে চলে গেল। মাহিন মায়ের পাশে বসলো। মায়া ভাড়া বাড়ির সামনে নামলে মাহিন গাড়ি ভাড়া দিয়ে ব্যাগ কাঁধে নিল। মায়ের সাথে বাসার ভিতরে ঢুকলো। রুমের সামনে গেলে কলিং বেল বাজাতে একটা মেয়ে দরজা খুলে দিল। মাহিন মায়ের সাথে ভিতরে ঢুকতে লজ্জা পেয়ে গেল। মাহিন দেখতে পাই দুইটা মেয়ে ওড়না ছাড়া দাঁড়িয়ে নাচতে ব্যস্ত হয়ে গেছে। মায়া মাহিনের দিকে তাকাতে মাহিন পিছনে ঘুরে দাঁড়ায়। মেয়েগুলো লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ওড়না পরে বলল, ছেলেটা কে? আমাদের রুমে কিভাবে ঢুকলো? মাহিন কণ্ঠটা শুনে পরিচিত লাগলো। মাহিন সাথে সাথে পিছনে ঘুরে তাকাতেই ঢোক গিলে। মাহিন মায়াকে বলল, ম্যাম আমি এখন আসছি। মায়া ম্যাম ডাক শুনে অবাক হয়ে তাকালো। রাইসা মাহিনের কণ্ঠ শুনে বলল, ওয়েট, এ মাহিন নাকি? তুই ওকে চেনোস? তোকে এই ম্যাম কেন বলছে? ওই মাহিন, মাস্ক খোল। মাহিন মাস্ক খুলে রাইসার পা জড়িয়ে ধরে বলল, আপু গো, ও আপু, আমাকে তুমি দেখেছো? এটা কাউকে বলো না। মাহিনের কাণ্ড দেখে সবাই হতভম্ব হয়ে গেল। রাইসা মাহিনের কান ধরে তুলে বলল, আবার নাটক করিস? বদমাইশ, কত ভয় পাইছি। তোর কোনো চিন্তা আছে? আমাকে নিয়ে তোমার চিন্তা করতে কে বলেছে? থাপ্পড় মারবো। ওয়েট, থাপ্পড় পড়ে মারো, আগে বলো তোমার ভাই কোথায়? আমি ওকে মারতে এসেছি। কেন? ভাইয়া তোকে কি করেছে? তুমি ওনাদের সাথে থাকা সত্ত্বেও তোমার ভাই ওদের বাজেভাবে টাচ করে কোন হিসাবে? তোকে মারতে হবে না, তোর ফ্রেন্ড গ্রুপ মেরে হসপিটালে ভর্তি করছে। তোমার কি রাগ হচ্ছে নাকি? মাহিন মায়ের দিকে তাকিয়ে থেকে বলল। মায়া মাহিনকে বলল, না, ঠিক করছে। আমার ভাই তো কি হয়েছে, যে ভাই মেয়েদের সম্মান করতে পারে না? আচ্ছা, ওসব রাখ, আসল কথায় আই। বলো। আমাকে তুই ম্যাম বলছিস কেন? আমি ওনার বডিগার্ড। কি? তোমাকে পরে সব বলি, আগে ম্যামের সাথে কথা বলে নেই। ম্যাম, এখানে এত মেয়েদের মাঝে থাকবো কিভাবে? এখানে থাকা লাগবে, এখন বাসা অন্য জায়গায় নেওয়ার মতো সময় নেই। আমার রুমে থাকিস? তোর রুমে কেন থাকবে? একটা রুম তো পড়ে আছে, ওইটাতে থাকবে। ছেলে হয়ে মেয়েদের রুমে কেন থাকতে হবে? আরে সমস্যা নেই, আমার তো ভাই হয়। তোর ভাই কিভাবে হয়? আমার আম্মুর চাচাতো বোনের মেয়ে উনি। আমরা গরিব, আপুরা বড় লোক। আপুরা আমাদের অনেক সাহায্য করেছে। আপুর সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো, তাই না আপু? মাহিনের কথা শুনে রাইসা ভ্যাবার চাকা খেয়ে গেল। মায়া মাহিনকে বলল, যাই হোক, ওই রুমে যাও। আচ্ছা আপু, রুমে চলো, তোমার সাথে অনেকদিন পর দেখা। মাহিন রাইসার হাত ধরে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে মায়া রাগ হলো, কিন্তু কিছু না বলে রুমে চলে যায়। রাইসা মাহিনকে বলল, কাহিনী কি? মায়া জানে আমি গরিব ঘরের সন্তান, আর আমি ওদের বাসায় থাকি। ওরা কেউ আমার আসল পরিচয় জানে না। 2 বছর ধরে ওদের বাসায় থাকার মানে কি? সবাই তোকে কত খুঁজছে। খালামণি অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, আর তুই এখানে মায়ের বডিগার্ড হয়ে আছিস। আম্মুর সাথে দেখা করতে যাব, বাট মায়া কিছু জিজ্ঞেস করলে আমি যা বলবো ওইটাই বলো। আমার আসল পরিচয় দিও না। আমি 10 লাখ টাকা ইনকাম না করা পর্যন্ত ওই বাড়িতে যাব না। আর আমি এখানে থাকি, কাউকে বলো না। আর আমার অনেক ক্ষুধা লাগছে, নুডলস রান্না করো তো। ওকে, যাচ্ছি। রাইসা চলে গেল। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বাহিরে আসলো। বসার রুমে গেলে রাইসা মাহিনকে বলল, বাবু তুই বস, আমি নিয়ে আসছি।
মাহিন এক সাইডে বসলে মায়া ভুরকুচকে তাকালো। মায়ের রাগ হতে লাগলো। মায়া বলল, মাহিন, তুই এত লুচ্চা কেন? মেয়েদের সাথে বসার মানে কি? এইদিকে বসো। মায়ার বান্ধবীরা বলে, আরে সমস্যা কি? এমন ব্যবহার করিস কেন? বসে আছে বসুক। কথাগুলো বলে লজ্জা পেয়ে গেল। মায়া বুঝতে বাকি রইল না ওর বান্ধবীগুলো যে মাহিনের উপর ক্রাশ খেয়ে বসে আছে। রাইসা মাহিনের পাশে বসে নুডলস খাইয়ে দিতে লাগলো। মাহিন তৃপ্তি করে খেতে লাগলো। মাহিন আর রাইসার কাণ্ড দেখে মায়া বলল, এমনভাবে খাইয়ে দিচ্ছিস, মনে হয় ছোট বাবুও। আমার কাছে ও ছোটই, ও কি বড় হয়েছে নাকি? ওই 10 বাচ্চার বাপ হয়ে গেলেও আমাদের কাছে ও ছোট সোনা থাকবে। আজাইরা, ন্যাকামি কম কর। আপু আমি আর খাবো না, বাইরে যাব। আচ্ছা যা, আর শোন, সাবধানে যাস। ও আপু কিছু টাকা দাও তো, আমার কাছে টাকা নাই। টাকা লাগলে আমার কাছে চাইলেই তো পারো, আবার বেহার মতো ওর কাছে চাও কেন? ম্যাম আপনি অতিরিক্ত কথা বলেন না তো। তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। রাইসা রুমে গিয়ে 1000 টাকা নিয়ে এসে মাহিনের হাতে দিল। মাহিন জড়িয়ে ধরে গালে কিস করে বলে, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জামাইবাবু। মাহিন আর রাইসার ব্যবহার থেকে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। মায়ার রাগ হতে লাগলো। মাহিন রাইসা থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহিন সোজা ওদের ক্লাবে চলে গেল। বন্ধুদের সাথে কুশল বিনিময় করলো। ওদের সাথে আড্ডা দিয়ে ওর আম্মুর সাথে দেখা করতে চলে গেল। মাহিন কেবিনের ভিতর ঢুকে দেখে তুলি ওর আম্মুকে ধরে খাওয়াই দিচ্ছে। মাহিন ভিতরে ঢুকলে মাস্ক খুলে মাহিনের আম্মু বলে উঠল, মাহিন আমার সোনা। মাহিনের আম্মু বেড থেকে উঠে মাহিনকে জড়িয়ে ধরে সারমুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মাহিন ওর আম্মুকে কাছে পেয়ে আবেগে কেঁদে দিল। আম্মু তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি কি নিজের যত্ন নিতে পারো না? আমি এখন ঠিক হয়ে গেছি। আমার কলিজাটা, তুই এতদিন কোথায় ছিলি? এত রাগ, এত জেদ তোর, যে আমাদের কথা তোর মনেই পড়েনি। আম্মু ওইসব কথা রাখো, তুমি তো দেখলে আমি ভালো আছি, সুস্থ আছি, তাই চিন্তা কম করো, নিজের যত্ন নেওয়ার চেষ্টা করো। বাবু তুই আর কোথাও যাস না, তোর যা ইচ্ছে কর, তাও বাড়ি থেকে বের হয়ে যাস না। আম্মু আমি এখন বাসায় যেতে পারবো না। আমি যেদিন আব্বুর 10 লাখ টাকা ফিরিয়ে দিতে পারবো সেদিন বাসায় যাব। পাগলামি করিস না, আমাদের এত টাকা পয়সা কে খাবে? তোকে এইসব করতে হবে না। আমি একবার যা বলছি ওইটাই করব, এখন আর পিছনে ফিরে যাব না। এইসব পাগলামি বাদ দে বাপ। আম্মু আমাকে যেতে হবে, ভালো থাকো। মাহিন ওর আম্মুকে রেখে চলে যেতে নিবে। মাহিনের আম্মু মাথা ঘুরে পড়ে যেতে নিলে সাথে সাথে মাহিন ধরে ফেলে, বেডে শুইয়ে দিয়ে বলল, তুলি ডাক্তারকে ডাক দে। তুলি দৌড়ে ডাক্তার ডাক দিল। ডাক্তার আসলে মাহিন তুলি বাইরে যায়। মাহিনের আম্মু ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে ডাক্তার বাহিরে গিয়ে বলে, মাহিন সাহেব আপনার আম্মুর মাথায় প্রেশার দিয়েন না, যখন তখন খারাপ কিছু হয়ে যেতে পারে, ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করেন। ডাক্তার কতগুলো বলে চলে গেল। মাহিন ভিতরে গেল, দেখে ওর আম্মু চোখ বন্ধ করে শুয়ে আছে। মাহিন ওর আম্মুর পাশে বসে বলল, আম্মু আমি বাসায় যেতে পারবো না, বাট তোমার সাথে প্রতিদিন দেখা করতে যাব। প্লিজ আম্মু, আমাকে জোর করো না। তুলি তুই একটু আম্মুকে বোঝা না। আন্টি, ওই যখন দেখা করবে বলেছে তখন তো হয়ে গেছে, আপনি ওকে জোর করবেন না। মাহিন তুলি বুঝাতে লাগলো। মাহিনের মা রাজি হয়ে গেল। মাহিন তুলি বেশ কিছুক্ষণ থেকে দুজন বের হয়ে গেল। মাহিন তুলিকে নামিয়ে দিয়ে ওর কাজের স্থানে চলে যায়। ওইখানে কাজ করে রাতে বাসায় আসলে দেখে সবাই খেতে বসে আছে। মাহিনকে দেখে বলল, যাক, তাড়াতাড়ি আসলি, আমি তো ভাবলাম তুই একটাই আসবি। আমি ফালতু সময় পার করি না। আপু এই নাও টাকা, কাজে লাগে নাই। রেখে দে, পরে লাগতে পারে। পরে লাগলে চেয়ে নিব। মাহিন টাকাটা দিলে মায়া মুখ ভেঙচি দিয়ে খেতে লাগলো। মাহিন রুমে চলে গেল। মায়ের বান্ধবীরা বলে, রাইসা তোর ভাইয়ের সাথে লাইন করিয়ে দে না। মেয়েটার কথা শুনে মায়া বিষম খেলো। মায়া পানি খেতে লাগলো। রাইসা বলল, বাহ, তুই আবার প্রেম করতে চাস? ওর উপরে ক্রাশ খেয়ে লাভ নেই। ও আমাদের সব থেকে আদরের ছোট ভাই, ওকে প্রেম করিয়ে দিব ভাবলি কিভাবে? আর ও তোর ছোট ভাই হয়, ভাইয়ের নজরে দেখ। মেয়েটা মুখ ভেঙচি দিয়ে বলল, দেখে নিস
আমি তোর ভাইকে পটিয়ে বিয়ে করব। আমার নজর যখন একবার পড়েছে, আর আমি দেখতে তোদের থেকে সুন্দর আছি, আমার পিছনে কত ছেলে ঘোরে ভালো করে জানোস। আর আমার বাপের টাকা পয়সার অভাব নেই। মেয়েটার কথা শুনে মায়া কিছুটা ভয় পেয়ে গেল। রাইসা মেয়েটার কথা শুনে হাসতে লাগলো। তোর থেকে সুন্দর সুন্দর মেয়ে আমার ভাইয়ের পিছনে ঘুরে, কাউকেই ও পাত্তা দেয় না, আর তুই নাকি রূপে ঝাঁজে ফাঁসাবি। আর কিছু বলতে যাবে, সাথে সাথেই মাহিন এসে মায়া আর রাইসার মাঝখানে বসলো। রাইসা মাহিনকে খাইয়ে দিতে লাগলো। মাহিন খেতে খেতে বলল, আপু, কি ব্যাপার, তোমরা কি নিয়ে হাসাহাসি করছো? কিছু না, তুই কোথায় গেছিলি? হ্যাঁ। ভালো কাজ করছোস, আগামীকাল থেকে ক্লাস শুরু করে দে। না, আমার কাজ আছে, বাসায় পড়ে নেই আমি। কিসের কাজ? আমি একটা ব্যবসা করছি, ওখানে কাজ আছে। কি? ম্যামের বাপের থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। কত? আপাতত 20,000 নিয়েছি, 2 লাখ টাকা দেবে যদি সফলতা পাই। ও ও সামান্য টাকা আছে। 2,20,000 টাকা নিয়েছো আব্বুর থেকে? হ্যাঁ। মায়া আর কিছু বলল না। মাহিন খাবার খেয়ে রুমে চলে যায়। সকালে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ পরে বাহিরে এসে সবার সাথে খাবার খেয়ে 5 জন বাসা থেকে বের হয়। মাহিন মায়ের সাথে রিকশায় উঠলে মায়া মাহিনকে বলল, তুমি যৌতুক হিসেবে ওই টাকাগুলো নিয়েছো? আপনাকে বিয়ে করেছি, উনি আমাকে বলেছে ব্যবসা করতে যত লাগে উনি দিবে, এইটাকে যৌতুক বলে। যৌতুকই, আর আমার ইনকাম ভালো হলে ওনার টাকা আমি ফিরিয়ে দিব। ও আচ্ছা। মাহিন আর কিছু বলল না, চুপচাপ বসে থাকলো। মায়াকে নিয়ে ভার্সিটির ভিতর ঢুকতেই রাকিব এসে জড়িয়ে ধরল। কেমন আছিস? ভালো। তোকে গতকাল ক্লাবে পাইলাম না, কোথায় গেছিলি? দাদিমার সাথে ফুপির বাসায় গেছিলাম। হ্যাঁ। আপু, আপনি মাহিনের সাথে কি করেন? ম্যাম, আপনি ক্লাসে যান। মায়াকে কিছু বলতে না দিয়ে রাকিব মাহিনকে নিয়ে দূরে গেল। মাহিন রাকিবকে বলল, মায়া আমার গার্লফ্রেন্ড, তুই ওকে দেখিস, ওর দিকে নজর রাখিস। কি, সিনিয়র মেয়ে তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, এইটা কাউকে বলিস না। তুই ওর দিকে খেয়াল রাখিস, আর ওই যেন জানতে না পারে আমার আসল পরিচয়। আমি গরিব, তুই আমার ফ্রেন্ড, এইটাই। ওকে। আচ্ছা থাক, 8টার দিকে ক্লাবে যেতে পারি, এখন কাজ আছে, থাক, বাই। মাহিন রাকিবের থেকে বিদায় নিয়ে চলে গেল। সারাদিন কাজ করে বিকেলে বাসায় চলে গেল। গিয়ে দেখে মায়া রাইসা দুজন বসে টিভি দেখছে। মাহিন রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। মায়াকে বলল, ম্যাম, আপনি একটু ওইটাতে বসেন তো। রাকিব, মায়া যা। মায়া উঠে গেলে মাহিন রাইসার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। রিমোট নিয়ে কার্টুন দেখতে লাগলো। মায়া রাগ হলে দাঁতে দাঁত চেপে বলল, এখানে আমরা কি বাচ্চা যে কার্টুন দেখব? নিজেতে ফোন দেখেন, আর আপনাদের না পড়া আছে, পড়তে বসেন, যান। মায়াকে ওই দুইটা মেয়ে সান্ত্বনা করতে করতে বলল, আরে মায়া, এমন করস কেন? কার্টুন তো অনেক ভালো, দেখ না। মায়া রাগ করে উঠে চলে গেল। রাইসা মাহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাহিন, আপু বলো। এভাবে কয়দিন থাকবি? বাসায় চলে যা না। তোমার কি আমাকে বেশি মনে হচ্ছে নাকি? আমি কি একবারও তোকে বলেছি এ কথা? তোকে এই অবস্থায় দেখতে ভালো লাগছে না। ভালো, আমাকে উপরে তলার রুমের চাবি নিয়ে এসে দাও, আমি ওইখানে একা থাকবো। তুই কি এ বাসা চিনে ফেলেছিস? কাকার সাথে দেখা হয়েছিল, কাকা বললো এটা। মাহিন কথাটা বলে চলে গেল। রাইসা বলল, কেয়ারটেকার তাহলে এসেছে? চাচা তো গ্রামে গেছিল। ও আচ্ছা, তোমরা কি সত্যি ভাড়া থাকো নাকি? এখানে ভাড়া থাকার কি দরকার, এমনিতে তো পড়ে থাকে। আরে না, বাট মায়া ভাড়া দেয়। ও একটু জিদ্দি টাইপের, ফ্রিতে থাকবে না। সেই টাকা কে নেয়? ওর হাত খরচের ভিতরেই দিয়ে দেয়। ওর আব্বু আবার বলিস না ওকে, জানলে ওর আব্বুর সাথে ঝামেলা করবে। ও, মায়াকে কি তোমার খালামণি খালু চেনে? মায়া কে জানোস? না। মায়া তোর বড় আপু ননদ হবে। ওর বড় ভাই আশিক আছে না, ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। মাহিন সাথে সাথে লাফ দিয়ে উঠে বলল, কি বলো? আব্বু আম্মু কিভাবে ওদের ফ্যামিলির সাথে আত্মীয়তা করতে চাইলো?
আপু তোর আশিক ভাইয়াকে ভালোবাসে, আর আপুর যে কোম্পানি ওটা তো আপুকে দিয়ে দিবে। আশিক ভাইয়া 3 মাস পর দেশে আসলে বিয়ে দিবে। 2 বছরের ভিতরে এত কিছু হয়ে গেছে? মায়া কি জানে এসব? হুম। বাসায় কি গেছে? না, লন্ডন। ওরা সব কিছু ঠিক করে নিয়েছে। ও আচ্ছা। মাহিন আর কিছু না বলে রুমে গেল। মাহিন রুমে গিয়ে ভাবতে লাগলো, শেষমেশ নাকি একই ফ্যামিলিতে 2 ভাই বোন চলে গেলাম, আর আমাকে মায়াকে রেখে যে ও লন্ডনে গেল 1 বছর আগে, তার মানে সেদিন মিটিংও করেছে, আবার বিয়ের ডেটও ফেলে এসেছে। মাহিন কথাগুলো ভাবতে থাকলো। 6টায় বাসা থেকে বের হয়ে ওর আম্মুর সাথে দেখা করে ক্লাবে চলে যায়। আড্ডা দিয়ে বাসে এসে খেয়ে ঘুমিয়ে যায়। 9 দিন পর মায়া মাহিনের রুমে যাবে কি যাবে না ভাবতে লাগলো। অনেক সাহস নিয়ে ভিতরে ঢুকে মাহিন ল্যাপটপে কাজ করছে। মায়া মাহিনের সামনে দাঁড়িয়ে পড়ল। মাহিন, তোমার সাথে আমার কথা আছে। মাহিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, বলো, কি বলবে? আমি ডিভোর্স চাই। মায়ের কথা শুনে মাহিন অবাক হয়ে গেল। মায়ের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে পড়ল। মজা করছো নাকি? এমন মজা করো না, মুডটা ভালো নাই। রুমে যাও, কাজ করতে দাও। সরি। আমি মজা করতে আসি নাই। আমার ডিভোর্স লাগবে। তোমার সাথে আমার যায় না। তুমিও আমাকে ভালোবাসো না, আমিও তোমাকে ভালোবাসি না। যেখানে সম্পর্ক রেখে কোনো লাভ নেই। আর তুমি তো আব্বুর টাকা ফিরিয়ে দিয়েছো, তোমার ব্যবসায় উন্নতও হচ্ছে আশা করি। আর আমাকে দরকার হবে না। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা? মাহিন মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তুমি তো প্রেমও করো না, কাউকে ভালোবাসো না, তাহলে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে তোমার কি সমস্যা? মাহিনের কথা শুনে মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখো, আমি এখানে তোমাকে নিজের স্বার্থের জন্য বিয়ে করেছি। সেখানে তুমি নিজেও নিজের ব্যবসা গড়িয়ে তোলার জন্য আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছো। তুমি তো আর আমাকে ভালোবেসে বিয়ে করো নাই। আমি নিজেও না সেখানে সম্পর্ক রাখার থেকে না রাখাই ভালো। ও আচ্ছা, ওকে, ডিভোর্স লেটার পেয়ে যাবে। আচ্ছা, তাড়াতাড়ি দিয়ে দাও। মায়া কথাগুলো বলে চলে গেল। মাহিন কিছুক্ষণ ভেবে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। মাহিন মনে মনে ভাবতে লাগলো, আমায় কি ভালোবাসা যেত না? আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? মাহিন কথাগুলো ভাবতে লাগলো। হঠাৎ মাহিনের নিজের অজান্তে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আর এদিকে মায়া রুমে গিয়ে উপর হয়ে খাটে শুয়ে শুয়ে বালিশের মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগলো, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি এতটাই খারাপ? আমাকে দেখতে ভালো না যে আমাকে ভালোবাসা যায় না? একটু ভালোবাসলে কি হতো? ভালোবেসে কাছে ডাকলে কি হতো? এখানে 9 দিন ধরে আমার সামনে, অথচ একটা বার আমার খোঁজ নিল না। সবার সামনে আমাকে ম্যাম বলে পরিচয় করিয়ে দিল। আমাকে কি বউ বউ- মায়া কথাগুলো ভাবতে ভাবতে কান্না করতে লাগলো। সারাদিন রুম থেকে বের হলো না। রাইসার দুজন বাসায় চলে গেছে। সন্ধ্যায় আসলো রাইসা। আসলে মায়াকে ডাকতে লাগলো। মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসলো। মায়াকে দেখে রাইসা বলে উঠল, কিরে, তোর কি হয়েছে? চোখ লাল হয়ে গেছে কেন? বেশি ঘুম হয়ে গেছে। তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। মাহিন বাইরে চলে গেছে নাকি? জানি না রে। মনে হয় গেছে, রুমে তো দেখলাম না। তুই একা আছিস দেখে বের হয়ে গেছে। আচ্ছা থাক, মাহিনকে কল দিই। মাহিনকে কল দিতে যাবে, তখনই কলিং বেল বেজে উঠল। রাইসা দরজা খুলে দিলে মাহিন বলল, তুমি কখন আসলে? কে বলি আসলাম। ও। মাহিন কথাটা বলে রুমে চলে গেল। মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো মায়া। রাইসা মায়ের দিকে তাকিয়ে বলল, তুই কি মাহিনকে বকাঝকা করছিস নাকি? না, কেন? মনে হয় মন খারাপ করে আছে। আচ্ছা বাদ দে, আম্মু খাবার পাঠিয়েছে, রাতে তাহলে এটাই খাবো। আচ্ছা। মায়া রুমে চলে গেল। মাহিন রুমে গিয়ে মায়ের আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। আঙ্কেল, আমি এখানে কি করতে পারি বলতে পারেন? আপনার মেয়ে এতদিনেও আমাকে ভালোবাসতে পারি নাই, আমাকে গ্রহণ করতে পারি নাই, সেখানে কিভাবে সম্পর্ক টিকে রাখবো বলেন? মাহিন, তুমি আর কিছুদিন ওকে সময় দাও।
আমার বিশ্বাস ওই তোমাকে বুঝবে। আঙ্কেল, একসাথে 9 দিন থাকলাম, আর কয়েকদিন থেকে বা কী হবে? আপনার মেয়ে নিজে থেকে ডিভোর্স চেয়েছে। ওই নিজে বলেছে আমি এখানে তোমাকে নিজের স্বার্থের জন্য বিয়ে করেছি। সেখানে তুমি নিজেও নিজের ব্যবসা গড়িয়ে তোলার জন্য আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছো। তুমি তো আর আমাকে ভালোবেসে বিয়ে করো নাই, আমি নিজেও না। সেখানে সম্পর্ক রাখার থেকে না রাখার ভালো। তাও যদি তুমি ওর সাথে সব কিছু খোলাসা করতে। কি খোলাসা করব বলেন? ওই আমার সাথে কখনোই ভালো ব্যবহার করে না, ভালোভাবে কথাও বলে না। যখন কথা বলবে আমার ভুলটাই ধরবে আর রাগ দেখাবে। আচ্ছা, তোমাদের যেটা ভালো লাগে ওইটা করো, আমরা এখন আর কি বলবো? মাহিন মায়ের আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। বলা শেষ হলে মাহিন খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। মাহিন মায়ের সাথে একবার কথা বলতে চাইলো, কিন্তু সাহস হলো না। মায়ের রাতে না খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে মায়াকে নিয়ে ভার্সিটিতে চলে গেল। মায়াকে বলল, ছুটির পর উকিলের কাছে চলে যাও, আমি ওনাদের সাথে কথা বলেছি, সাইন করলে হয়ে যাবে। আচ্ছা। মায়া আর কিছু না বলে চলে যেতে লাগলো। মাহিন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মাহিন রিক্সা নিয়ে সোজা লেকের কাছে নেমে গাড়ি ভাড়া দিয়ে ভিতরে চলে গেল। লেকের পাড়ে বসে পানির দিকে তাকিয়ে দেখতে লাগলো। অন্যদিকে মায়া ওয়াশরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। মুখ চেপে কান্না করতে লাগলো। রাইসা ডাকতে আসলে মায়া মুখ ধুয়ে মুছে ক্লাস করতে চলে গেল। ক্লাস ছুটি হলে মায়া একাই উকিলের কাছে চলে গেল। মায়া ওইখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলো। মাহিন 50 মিনিট পর এসে বলল, সরি, আমার লেট হয়ে গেল। সমস্যা নাই। মাহিন আর মায়া দুজন ভিতরে গেল। উকিল কাগজ দিল, সাইন করতে বলে। মাহিন সাইন করতে পারছিল না। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে মুচকি হাসি দিয়ে সাইন করে দিল। মায়ের বুকের ভিতরে যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মায়ের নিজেকে সামনে নিয়ে অনেক কষ্টে সাইন করে দিল। মাহিন মিষ্টি করে হেসে বলল, আজ থেকে আপনি মুক্তি হয়ে গেলেন। হ্যাঁ, তুমিও মুক্ত হয়ে গেলে। আর আমার মতো মেয়েকে বউ হিসেবে পরিচয় দিতে লজ্জা পেতে হবে না। কথাটা বলে মুচকি হেসে চলে গেল। দরজা দিয়ে বের হতেই মায়ের চোখে পানিগুলো টলমলো করে পড়তে লাগলো। মায়ের হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে লাগলো। মাইন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উকিলের সাথে কথা বলে টাকা দিয়ে বের হয়ে দেখে মায়ের চলে গেছে। মাইন সোজা বাসায় চলে যায়। বাসে গিয়ে নিজের রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে বাহিরে এসে বলল, আপু, আপনাদের কষ্ট দেওয়া থাকলে ক্ষমা করবেন। তুই চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ। মায়ের বান্ধবীরা বলল, চলে যাচ্ছ কেন? আর ক্ষমা চাও কেন? তুমি সারা জীবন আমাদের সাথে থাকলে কোনো সমস্যা হবে না। থেকে যাও, চলে যেও না। না আপু, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি, তাই এখানে থাকার কোনো দরকার নাই। আচ্ছা, ভালো থাকবেন। মাহিন কাউকে কিছু বলতে না দিয়ে চলে গেল। মায়ের দরজার আড়াল থেকে মাহিনের কথাগুলো শুনছিল। মায়ের চোখ বেয়ে যেন পানির বন্যা বইছে। মায়ের খুব ইচ্ছে করছে মাহিনকে জড়িয়ে ধরে বলতে, আমি তোমাকে অনেক ভালোবাসি মাহিন, আমাকে ছেড়ে চলে যেও না। মায়ের নিজের মনে কথাগুলো রেখে দিল। 3 মাস পর। তুই কখন আসবি? আগামীকাল বিয়ে, আর তুই এখনো সিলেটে পড়ে আসোস? আম্মু, তাড়াতাড়ি পৌঁছে যাব, তুমি চিন্তা করো না তো। তোর আপু কিন্তু রাগ করছে। আমি আসলে সব রাগ ভাঙে দিব। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। মাহিন কল কেটে দিয়ে ব্যাগ গুছিয়ে নিল। স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়ল। 5 ঘন্টার ভিতরে পৌঁছে গেল। স্টেশন থেকে সিএনজি নিয়ে সোজা হোটেলে চলে গেল। মাহিন হোটেলের ভিতর ঢুকে রাকিবকে দেখে ওর সাথে ভিতরে যেতে লাগলো। ভিতরে ঢুকলে দেখে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। মাহিন গান চেঞ্জ করে নাচতে নাচতে সামনের দিকে গেল। মুখে মাস্ক খুলে সবাই খুশিতে চিৎকার করে উঠল। ওইখানে মায়া ওর বাবা মাও ছিল। মাহিনকে দেখে অবাক হয়ে গেল। মাহিনের বোন আতিয়া দৌড়ে এসেছে। মাহিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিন ওর বোনের চোখ মুছে দিয়ে বলতে লাগলো, উফ, আপু কান্না করো না তো, আনন্দের ভিতরে কেউ কান্না করে নাকি? আতিয়া মাহিনকে মারতে লাগলো। মাহিন হাসতে হাসতে ওর বোনের হাত ধরে পড়ল। আহ, আপু লাগছে তো, আস্তে মারো। দুলাভাই, আপনার বউ একটা পেতনি, খালি আমাকে মারে। আমি পেতনি, তুই তো একটা ভূত। ভূত আর পেতনি তো ভাইপন, ভুলে গেছিলাম। মাহিন আতিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহিনের আম্মু এসে মাহিনকে জড়িয়ে ধরে চুমু দিল।
মাহিন আস্তে আস্তে সবার সাথে জড়িয়ে ধরে কথা বলতে লাগলো। মায়া মায়ের আব্বু মেয়ে এইসব দেখে বলল, এসব কি? এটা তো মাইন, কিন্তু ওনাদের সাথে ওর সম্পর্ক কি? রাইসার ভাই জানতাম, কিন্তু ওদের সাথে যেমন ব্যবহার করছে এতে তো মনে হচ্ছে ভাবির নিজের ভাই। যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তার মানে মাহিন ভাবির ভাই। মায়া আর ওর আব্বু একে অপরের মুখের দিকে তাকালো। মাহিনের দিকে তাকাতেই মাহিম সবার সাথে হলুদ নিয়ে দুষ্টামি করছে। সবাই মাহিমের পিছনে ধাওয়া করছে। রাইসা মায়ের কাছে এসে বলল, ফজিলটা এসে গেছে, চল ওদিকে যাই। এখানে কি আঙ্কেল আন্টির সাথে দাঁড়িয়ে থাকবি? আচ্ছা মা, ওই ছেলেটা বৌমার কি হয়? আপু ছোট ভাই। আর মায়া, সরি রে, তোকে সত্যিটা বলতে পারি নাই। ফজিল না করেছিল, তোকে বললে অনেক রেগে যেত, আমার সাথে কথা বলাই বন্ধ করে দিত। কি এত বড় সত্যি আমাদের থেকে লুকালো? আমি জানি না কেন এমন করছে, ওসব বাদ দে, চল আমার সাথে। রাইসা মায়াকে নিয়ে যেতে লাগলো। মাহিনকে সবাই হলুদ দিয়ে ভূত বানিয়ে দিল। মাহিন বলে উঠল, আম্মু বাঁচাও, পেতনি দোল আমাকে মেরে ফেলবে। খালামণি রুমে চলে গেছে। এই তোরে যা, কি অবস্থা করছিস? রাইসা বলাতে রাইসাকে ভূত বানিয়ে দিল। সবাই দৌড়ে পালিয়ে গেল। রাইসা মাহিনের দিকে রাগী লোক নিয়ে চলে গেল। মাহিন মায়ের দিকে চোখ গেলে মাহিন চলে যেতে নিলে মায়া বলে উঠল, আমাদের মিথ্যা কেন বলেছ? কেন এত বড় সত্যি লুকিয়েছিলে? আই অ্যাম সরি, আমার উপায় ছিল না। আর আমার আব্বু আম্মু শত্রুর অভাব নাই, তাই আমার পরিচয় আমি কাউকে দেই না। ছোট্টবেলায় একবার আমাকে কিডন্যাপ করা হয়েছিল। মুক্তিপণ নেওয়ার পর আমাকে মেরে ফেলতে নিয়েছিল। অনেক কষ্টে পুলিশ বাঁচিয়েছিল। সেই থেকে আমার আত্মীয় স্বজন ছাড়া আমাকে কেউ চিনে না। আমাকে বাইরে কাউকে নিজের পরিচয় দিতেও নিষেধ করে দিয়েছিল। আর তোমাদের বললে তোমরা যদি আমার ফ্যামিলিকে বলে দিতে, তাই মিথ্যা বলে থেকেছি। আমাকে ক্ষমা করে দাও। মায়া কিছু বলবে তার আগে মাহিনকে ওর কয়েকটা কাজিন টেনে নিয়ে গেল। মাহিন সবার সাথে মজা করে সন্ধ্যার দিকে রুমে গিয়ে গোসল করে নিল। ও মাহিন মায়ের আব্বু আম্মুর রুমে যায়। তারপর মায়ের রুমে গিয়ে ওর বোনের রুমে গিয়ে বলল, আপু, তোমার জন্য আমি এইটা কিনেছি। তুমি যদি এটা পড়তে তাহলে অনেক খুশি হব। মায়ের সাথে আরও কিছু কাজিন ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আতিয়া খুশিতে নেকলেসটা হাতে নিয়ে কান্না করে দিল। মাহিনকে জড়িয়ে ধরে কপালে কিস করে বলল, আমার কলিজার টুকরা আমার জন্য নেকলেস কিনে এনেছে, আর আমি নাকি সেটা পরবো না? এটা কখনো হয়? এক্ষুনি পরিয়ে দে। মাহিন খুশি হয়ে আতিয়াকে পরিয়ে দিলে মায়ের রুম থেকে বের হয়ে গেল। আতিয়াকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলে আতিয়া বলে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই আমার। তোমার পছন্দ হয়েছে? অনেক। তাহলে হয়েছে। আচ্ছা থাকো, আমি যাই। মাহিন রুম থেকে বের হয়ে গেল। মায়ের আব্বু আমার রুমের সামনে দিয়ে যেতে নিলে মায়ের আব্বু বলল, আমাদের জন্য এসব কেনার কি দরকার ছিল? আঙ্কেল, আমার ইচ্ছে ছিল আমার প্রথম টাকা দিয়ে আপনাদের জন্য আর আমার ফ্যামিলির জন্য কিছু কিনতে। আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি। জানি না আপনাদের পছন্দ হয়েছে কি না। হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে, কিন্তু এভাবে টাকা নষ্ট করা তোমার ঠিক হয় নাই। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ফিমানিল্লাহ। আচ্ছা থাকেন, আমি আসছি। মাহিন কথাটা বলে চলে গেল। মাহিন ওর আব্বু আম্মুর রুমে ঢুকলো। মাহিনের আব্বু কাজ করছে। মাহিন নিচের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু। মাহিনের আব্বু সালাম নিলে মাহিন ওর আব্বুর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে বলল, আব্বু, আপনার থেকে 10 লাখ টাকা চুরি করছিলাম দেখে আপনি আমাকে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিলেন। আজ আমি আপনার টাকা ফিরিয়ে দিলাম। আর আপনার জন্য পাঞ্জাবি কিনেছি। যদি মন চায় ছেলের কেনা জিনিস পরতে তাহলে পরেন, আর না হয় ফেলে দিয়েন। মাহিন কথাগুলো বলে রুম থেকে চলে যেতে নিবে, তখনই পিছন থেকে মাহিনের আব্বু বলে, সন্তানরা বড় হয়ে কিছু টাকা ইনকাম করতে শিখে, নিজেদের যে কিভাবে আল্লাহ জানে। সন্তানরা কখনোই বুঝতে চায় না আসলে বাবা মা কি চায়। ছোট থেকে ভালোবেসে আদর দিয়ে বড় করে, লাস্টে সন্তান টাকা দিয়ে সেসব শোধ করতে চায়। কথাগুলো বলে হাসতে লাগলো। মাহিন ওর আব্বুর কথা শুনে কি বলবে বুঝতে পারে না। মাহিন নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। মাহিন ওর আব্বুর কাছে গিয়ে বলল,
আব্বু, আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আপনি আমাকে ওই টাকার জন্য আমার সাথে যে ব্যবহার করেছেন। মাহিনের আপু চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে লাগলো, সাথে সাথে মুছে ফেলে মাহিনের আপু বলে, টাকাটাই বড় কথা ছিল না, টাকাটাই চুরি করাটাই বড় ছিল। তুই যখন যা চাইছস তাই পাইছস, চুরি করার কোনো কারণ ছিল না। টাকাটাই কোনো দরকার, টাকাটাই কেন দরকার সেটাই বললেই তো হতো, কিন্তু না, সেটা বলা যাবে না। হুট করে সন্তান যদি বলে 10 লাখ লাগবে, এত টাকা কেন লাগবে, বাবা মায়ের অবশ্যই চিন্তা হবে, সন্তান ভুল পথে চলে যাচ্ছে না তো, এমন প্রশ্ন আসবেই। তাই আমি সেদিন না করেছিলাম, কিন্তু সন্তান যখন চুরি করে তখন বিষয়টা ভিন্ন রূপ নেই। মাহিনের আব্বুর কথা শুনে মাহিন ওর আব্বুর কাছে ক্ষমা চাইতে লাগলো। মাহিন কান্না করতে করতে বলল, আব্বু, আমাকে ক্ষমা করেন। আমি সেদিন টাকাগুলো চুরি না করলে 2টা প্রাণ আগেই চলে গেছিল, আরও 3টা প্রাণ চলে যেত। মাহিনের আব্বু অবাক হয়ে বলে। মানে? মাহিন বলল, আব্বু, আপনার মনে আছে আমি গ্রামের দিকে গিয়েছিলাম কোম্পানি ম্যানেজারের সাথে কথা বলতে? আপনি তো আমাকে পাঠিয়েছিলেন। লাস্টের দিকে ফ্যাক্টরির ভিতরে সব কিছু দেখছিলাম, হঠাৎ করে আমার উপরে মেশিন ছুটে এসে আমার উপরে পড়তে যাবে, তখন ওই 5 জন আমাকে বাঁচাতে গিয়ে দৌড়ে আসলে ওনাদের উপরে গিয়ে পড়ে। আমি বেঁচে গেলে 2 জন মারা যায় আর 3 জনকে হসপিটালে ভর্তি করা হয়। আর ম্যানেজার আপনাকে বলতে না করেছিল, যদি বলতাম তাহলে আপনি নাকি ওদের বের করে দিবেন। আমার কাছে অনেক কান্নাকাটি করেছিল, যার কারণে আমি আর বলতে পারি নাই। মাহিনের আপু যেন হতভম্ব হয়ে গেল। মাহিন তারপর বলতে লাগলো, 3 জনের অপারেশনের জন্য টাকা লাগতো, তাই আমাকে এমন কাজ করতে হয়েছে। মাহিনের আপু নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, মাহিনকে জড়িয়ে ধরে বলে, আমাকে কেন আগে বলিস নাই? তোকে কত অপমান করলাম, বাড়ি থেকে বের করে পর্যন্ত দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দে বাপ। মাহিন ওর আব্বুকে সান্ত্বনা দিতে লাগলো। শান্ত করে আর কিছুক্ষণ কথা বলে মাহিন রুম থেকে চলে গেল। ওর রুমে গিয়ে শুয়ে থাকলো। মাহিনের বোন আতিয়া খাবার নিয়ে এসে মাহিনকে খাওয়াই দিল। খাওয়া শেষ হলে মাহিন বাইরে চলে যায়। রাতে ছাদে বসে মাহিন ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে নিচে চিল্লাপাল্লার শব্দ শুনে মাহিন আর ওর বন্ধুরা সবাই মিলে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে ভিড় জমে গেছে। মাহিন আর ওর বন্ধুরা ভিড়ের ভিতরে গিয়ে মাহিন থমকে যায়। মাহিন দেখতে পাই মায়া কান্না করছে আর থরথর করে কাঁপছে। রাইসার ভাই মায়াকে নোংরা ভাষায় গালি দিচ্ছে। মায়ার আব্বু বলল, এই ছেলে একদম চুপ, আমার মেয়ে কেমন আমি জানি। রাইসার ভাই বলল, আপনার মেয়ে একটা খারাপ মেয়ে, আমার উপরে দোষ দেন। আমি যদি ওর সাথে খারাপ কিছু করতাম তাহলে আমি ওর রুমে যাইতাম। আপনার মেয়ে ইচ্ছে করে আমার রুমে এসেছে আমার সাথে। আর কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন রেগে গিয়ে রাইসার ভাইয়ের গলা চেপে ধরল। সবাই চমকে যায়। মাহিন রেগে গিয়ে বলল, এই মুখ নিয়ে আর একটা কথা যদি তুই বলছস, আমি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। তোর সাহস কী করে হয় মায়াকে গালাগালি করার, এত মানুষের সামনে মায়ের নামে মিথ্যা কথা বলার? মাহিনকে সবাই টেনে সরিয়ে নিল। রাইসার ভাই কাশতে কাশতে বলে, আমি সত্যি কথা বলছি, ওই মেয়েটা খুব খারাপ। ওর জন্যই তোর বন্ধুরা আমাকে মারছিল। ওই মেয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমার রুমে এসেছিল। মায়া চিৎকার করে বলল, প্লিজ মিথ্যা কথা বলবে না। মাহিন, বিশ্বাস করো, আমি তোমাকে খুঁজতে গেছিলাম। তোমাকে রুমে না পেয়ে ছাদে যাওয়ার জন্য হাঁটছিলাম। ওনার রুমের সামনে গেলে উনি আমার হাত টেনে নিয়ে গিয়ে আমার সাথে খারাপ কাজ করতে নিয়েছিল। মাইনের আগে হাত মুঠো করে ফেলল। রাইসার ভাইকে মারতে চাইলে সবাই টেনে ধরল। রাইসার ভাই বলে, কালু, দেখছেন ও কত ভালো মানুষ। মাহিনের রুমে একা গেছিল, মাহিনকে না পেয়ে আমার সাথে এসব করতে চাইছিল। মাহিন চিৎকার করে বলল, কুত্তা, তুই যদি এখন চুপ না থাকোস আমি তোকে খুন করে ফেলবো। রাইসার ভাই ভয়ে বলে, তুই তো ওকে ভালো করে চিনিস না, তাহলে ওর উপরে তোর এত বিশ্বাস কেন? আমি তো তোর নিজের খালাতো ভাই, আমার চেয়ে ওই মেয়েটা তোর কাছে বেশি আপন হলো। দেখছো আম্মু, ওকে আমরা এত আদর ভালোবাসা দিলাম, আর ও কিনা আপন ননদের জন্য এমন করছে। কোনো কিছু জানা নাই, অথচ ওই মেয়েটার জন্য আমাকে মারতে আসছে। মাহিন রেগে গিয়ে বলল, কুত্তা, তুই চুপ করবি? ভাইয়া আপু তোমরা ছাড়ো,
আমি আজকে এই কুত্তাকে মেরে ফেলবো। আশিক ভাইয়া, আপনি চুপ করে আছেন কেন? আপনার বোনের নামে মিথ্যা কথা বলছে আর আপনি চুপচাপ বসে দাঁড়িয়ে আছেন। আশিক, আমি তোকে এই বাড়িতে বিয়ে করতে দিব না, এখনই এই বাসা থেকে চল। আশিক রেগে গিয়ে বলে। আশিকের কথা শুনে মায়া যেন থমকে গেল। মায়া বলল, ভাইয়া তুমি এটা বলতে পারলে? তোমার নিজের বোনকে তুমি ছেড়ো না? আমি এই ধরনের কাজ করতে পারি? তোমার এমনটাই মনে হয়? রাইসার ভাই বলে ওঠে, দুলাভাই জানে আমি কেমন, তুই যে খারাপ মেয়ে সেটা স্বীকার কর। মায়া কান্না করে চিৎকার দিয়ে বলল, হ্যাঁ আমি খারাপ মেয়ে, ওই যা বলছে ওইটাই সত্যি। আর কিছু বলবেন? যার যা বলার আছে বলেন। মায়ের কথা শুনে রাইসার ভাই বলে, দেখছেন, আমি বললাম না আমি কিছু করি নাই। মাহিন রেগে বলল, এই ছাড়বে তোমরা, না হলে তোমাদের খবর আছে। আর কুত্তা, তোকে আমি প্রমাণ দিচ্ছি কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। মাহিন, তুই কেন এত কথা বলছিস? ওদের ব্যাপার ওদের বুঝতে দে। আর এখানে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ আছে। আমি আমার স্ত্রীকে খুব ভালো করে চিনি। আমি জানি আমার স্ত্রী কেমন। আমার কারো থেকে কোনো গ্যারান্টির দরকার নাই। মাহিনের কথা শুনে সবাই মাহিনকে ছেড়ে দিল। সবার কানকে বিশ্বাস করতে পারছিল না। মাহিন দৌড়ে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে বলল, কান্না করো না। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি জানি আমার স্ত্রী কেমন। ও তোমাকে এতগুলো মানুষের সামনে অপমান করেছে না? তোমার সাথে খারাপ কাজ করতে নিয়েছিল না? দেখো আমি ওর কি হাল করি। মাহিন ওর বেল্ট খুলে রাইসার ভাইয়ের দিকে যেতে লাগলো। রাইসার ভাই বলল, মাহিন কি করছি? মাহিন আমি কিছু করি নাই। মাহিন সোজা একটা বাড়ি মেরে বলল, কিছুই করস নাই? দেখ আমার স্ত্রীর চোখে পানি পড়ছে। সবার সামনে ওকে খারাপ কথা বলেছিস, আর তুই কিছু করলে না জানে কি হতো। আর তুই খুব উত্তেজিত তাই না? আমি দেখাচ্ছি তোকে। মাহিন রাইসার ভাইকে বেল্ট দিয়ে মারতে লাগলো। সবাই ঠেকাতে আসলে মাহিন চিৎকার করে বলল, কেউ আমাকে ঠেকাতে আসলে আমি তাকে মারবো। এতক্ষণ আমার স্ত্রীকে যা না তাই বলেছো, কেউ কিছু বলতে আসো নেই। এখন যদি কেউ কিছু বলতে আসো তাহলে তোমাদের জন্য ভালো হবে না। মাহিনের কথা শুনে সবাই ভয়ে পিছিয়ে গেল। মাহিনের আপু উপর থেকে সব কিছু দেখতে লাগলো। মুচকি হাসি দিয়ে রুমি চলে গেল। মাহিন মারতে মারতে বলল, আমি থাকতে আমার বউ তোর কাছে যাবে? তুই ভাবলি কিভাবে? আমি স্বামী হয়ে ওর কাছে যাওয়ার সাহস পাই না। আর তুই কোন বাল রে যে তোর কাছে ওই যাবে? ওয়েট, তোর এই হাত চলে না খুব? আমার বাপের ভার্সিটিতে পড়োস, আবার আমার বাপের নাম করে সবাইকে ভয় দেখাস, মেয়েদের সাথে নোংরামি করোস। আমি কি কিছুই জানি না? কত মেয়েকে ধর্ষণ করছোস? আমি কি কিছুই জানি না? এতদিন চুপ ছিলাম, আব্বুর সাথে সম্পর্ক ভালো ছিল না। মাহিন আর কিছু বলবে, সাথে রাইসার আম্মু মাহিনের পায়ে ধরে ছেড়ে দিতে বলে। মাহিন রাইসার মাকে বলল, খালামুনি আপনি সরেন। আপনার ছেলেকে তো আমি এমনি এমনি ছেড়ে দিব না। ওকে আজ আমি উলঙ্গ করে ঘোরাবো। রাইসার আম্মুকে সরিয়ে দিয়ে মাহিন রাইসার ভাইয়ের শার্ট প্যান্ট খুলে ফেলল আর কান ধরে বলল, কান ধরে উঠবস করতে লাগলো। তারপর চারিদিকে ঘুরতে দিল। একটু থামলে মাহিন বেল্টের বাড়ি মারল। এভাবে ঘুরতে ঘুরতে অজ্ঞান হয়ে পড়ে যায়। মাহিন বেল্ট রেখে মায়াকে কোলে তুলে নেয়। মায়ের আব্বু মুখ খুশিতে চোখে পানি চলে আসে। মাহিন মায়াকে মায়ের রুমে নিয়ে যায়। মায়া মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুমি আমার জন্য এমন কেন করলে? যেখানে আমানত নিজের ভাই আমাকে বিশ্বাস করতে পারলো না, সেখানে তুমি কিভাবে আমাকে বিশ্বাস করলে? আমি তোমার স্বামী, আর ভাইয়া তোমার ভাই, যে টাকার কাছে চুপ হয়ে গেছে। তোমার ভাই হইল মাগি টাইপের। ওই পুরুষ হলে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। আপু যদি ভালো না বাসতো, তোমার ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। মাহিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ক্ষমা কেন চাচ্ছ? দেখো, তুমি আমার একটা সময় আমার স্ত্রী ছিলে। আমি বেঁচে থাকতে আমার এক্স বইয়ের কোনো ক্ষতি হতে দিব না। কান্না করো না, একটু হাসো। মায়ের মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরল। মায়ের আব্বু আম্মু আসলে মাহিন সাথে সাথে নিজেকে সরিয়ে নিয়ে বলল, আচ্ছা থাকো, যাই। মাহিন চলে যেতে নিবে, তখনই আতিয়া, আশিক, মাহিনের আম্মু আসলো। মাহিন, তুই এখন ওইসব কি বললি? আম্মু আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, এখন বললে বুঝতে পারবে না। শান্ত মাথায় বলতে হবে। শুধু এটাই শোনো, মায়া আমার এক্স বউ, আর মায়া অনেক ভালো একটা মেয়ে। মাহিন কথাটা বলে চলে গেল।
মাহিনের আম্মু মায়া মায়ের আব্বুর থেকে ক্ষমা চাইল, মায়াকে সান্ত্বনা দিয়ে চলে গেল। আতিয়া মায়ের কাছে বসে বলল, মায়া, সত্যি কি মাহিনের সাথে তোমার বিয়ে হয়েছিল? হ্যাঁ, তাহলে এক্স ওয়াইফ হইলে কিভাবে? 3 মাস আগে আমাদের ডিভোর্স হয়। আতিয়া আর কিছু বলল না। মায়ের অবস্থা তেমন একটা ভালো না। মায়াকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে দিল। আর এদিকে মাহিন ওর আব্বুর রুমে সামনে গিয়ে বলল, আব্বু আসবো? মাহিনের আব্বু ইশারা করলে মাহিন ভিতরে ঢুকলো। মাহিন ভয়ে ভয়ে মাথা নিচু করে সামনে গেল। মাহিনের মা সোফায় বসে থেকে রাগে ফোঁস করছে। মাহিন ওর আব্বুকে প্রথমে থেকে সব কিছু খুলে বলতে লাগলো। মাহিনের আব্বু সব শুনে বলে, তুই বৌমাকে ডিভোর্স কেন দিয়েছিস? বৌমাকে আমার অনেক ভালো লাগতো আগে থেকে, কিন্তু কখনো ভাবিনি তুই বৌমাকে বিয়ে করবি। মাহিন অবাক হয়ে বলল, আব্বু আপনি রাগ করেন নাই? মাহিনের আব্বু বলে, না, কিন্তু টাকার জন্য মায়াকে বিয়ে করে পরে আবার ডিভোর্স দিলি। বিয়েটাই মেনে নিতে পারলাম না। হ্যাঁ, তোকে নিয়ে গর্ব হচ্ছে, নিজের স্ত্রীর পাশে যেভাবে দাঁড়ালি, এতে আমার অনেক ভালো লেগেছে। কিন্তু এখন শুনতে পাচ্ছি তুই তাকে ডিভোর্স দিয়েছিস। আব্বু আমার কিছু করার ছিল না, ওই চাইলো তাই আমি দিয়ে দিয়েছি। মাহিন, তুই তখন ওইসব কি বললি? তুই কি পাগল নাকি? ডিভোর্স চাইলো আর তুই দিয়ে দিলি? একবার তো পরীক্ষা করতে পারতি মেয়েটা আসলে তোকে ভালোবাসে কিনা। তখন রাইসা ভিতরে এসে বলল, মাহিন, মায়া তোকে অনেক ভালোবাসে। মায়া আমাকে সব কিছু বলেছে, বাট তুই যে ওর স্বামী তা জানতাম না। আপু তুমি কিভাবে জানলে? তুই যে চলে আসলি সেদিন মায়া অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরলে অনেক কান্না করেছিল আর বলছিল, আমাকে কেন ডিভোর্স দিলে, কেন আমাকে ভালোবাসলে না, আমাকে কি ভালোবাসা যেত না, আমি কি খুব খারাপ। অনেক পাগলামি করছিল, আমরা কেউ বুঝতে পারছিলাম না। পরে আস্তে আস্তে বুঝলাম, জানতে পারলাম ওর বিয়ে হয়েছে, ওর স্বামী ডিভোর্স দিয়েছে। রাইসার কথা শুনে মাহিন অবাক হয়ে গেল। মাহিনের আব্বু বলে, এই জন্য বলি, যা করবি একটু ভেবেচিন্তে করে কাজ করবি। মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, এই জিনিসটাইও বুঝতে পারোস না, সব কিছুতে অতিরিক্ত বুঝোস। মাহিন মাথা নিচু করে বলল, আব্বু আমি মায়াকে বিয়ে করতে চাই, আমার ভুলগুলো শুধরে নিতে চাই। এখন কিভাবে করবি? তোর আপুর বিয়ে হয়ে যাক। খালামুনি, একসাথেই বিয়ে পড়িয়ে দাও, তাহলে এক খরচে দুইটাই শাদি মোবারক হয়ে যাবে। রাইসা কথাটা বলে হাসতে লাগলো। মাহিন লজ্জা পেয়ে গেল। মাহিনের আব্বু বলে, তুই যদি চাস তাহলে বিয়ে দিতে পারি, বাট তুই যদি বলিস না আমি আরও বড় করে অনুষ্ঠান করব, তাহলে পরে বিয়ে করতে হবে। না মানে আব্বু, আগামীকাল করব, অনুষ্ঠান পরে করা যাবে। মাহিনের লজ্জা পাওয়া দেখে হেসে ফেল। মাহিনের আব্বু মায়ের আব্বু আম্মুকে ডাকতে পাঠিয়ে দিল। মাহিন দৌড়ে রুম থেকে বের হলো। সবাই হেসে ফেল। মাহিন মায়ের রুমে গিয়ে দেখে মায়ের বাবা মা আশিক আতিয়া মায়ের কাছে আসে। মাহিনকে খুশি দেখে আতিয়া বলল, কি রে, খুশি কেন, কি হয়েছে? আঙ্কেল আন্টি আপনাদের আব্বু ডাকে। মায়ের আব্বু আম্মু চলে গেল। আতিয়া মাহিনকে বলল, কি রে, এত লজ্জা পাচ্ছিস কেন বাবু? মাহিন, চল শপিং করতে যাব। মায়া, তুইও চল। এখন আবার কিসের শপিং? ওটা সিক্রেট। মায়া, চল তাড়াতাড়ি। মাহিন মায়া আতিয়া আশিক রাইসা 5 জন মিলে চলে গেল। মাহিন নিজের টাকা দিয়ে মায়ের সব কিছু কিনল। আতিয়া রাইসাকে বলল, কি ব্যাপার, এগুলো তো বিয়ের শপিং। আপু, মাহিন আর মায়াও বিয়ে তোমাদের সাথে, বাট মায়াকে বলবো না, সারপ্রাইজ দিব, ওই চিন্তার মাঝে আছে। এই রাইসা, এগুলো কার রে? আমার স্ত্রীর আমার বিয়ে ঠিক হয়েছে। ওহ। মায়া আর কিছু বলল না। শপিং করা শেষ হলে 5 জন হোটেলে চলে আসে। রাতে সবাই হালকা খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে মাহিন বাকি সব কিছু কিনে নিল। সন্ধ্যার দিকে মায়াকে বউ সাজালো জোর করে। মাহিন আশিক বয়সে যে বসে আছে। মায়া আতিয়াকে বউ সাজিয়ে দিয়ে নিয়ে যেতে লাগলো। মাহিনের পাশে বসিয়ে দিল। দুজনে বিয়ে পড়াতে গেলে মায়া বলে উঠল, আমি এই বিয়ে করব না।
আমি অন্য কাউকে ভালোবাসি। মাহিন অবাক হয়ে মুখের উপর থেকে রুমাল খুলে বলল। কি? কাকে ভালোবাসো? মাহিনের দিকে তাকাতেই মায়া মুখে হাসি ফুটে উঠল। মায়া বলল, তোমাকে। মাহিন সাথে সাথেই হেসে ফেল। রাইসা বলে উঠল, তোদের বিয়ে ভাই, এখন বস। তুমি আমাকে বিয়ে করবে তো? তখন বললে অন্য কাউকে বিয়ে করবে। একটু দুষ্টুমি করছি। মায়া মাহিনকে মারতে যাবে, সাথে সাথে মাহিন হাত ধরে ফেল। একে অপরের দিকে তাকাতেই রাইসা বলল, বিয়েটা করে নেন, তারপর রোম্যান্স করিস। দুজন সাথে সাথে চোখ নামিয়ে নিল। দুজনে বিয়ে পড়ানো শুরু করে দিল। কবুল বলার সময় মায়া মাহিন দুজন একসাথে কবুল বলে। সবাই হেসে ফেলে। কাজী সাহেব নিজেও হেসে ফেলে। তুলি বলে উঠল, ভাই মায়াকে বলতে দে, এমন তাড়াতাড়ি করিস না, মনে হয় তোর বউকে কেউ নিয়ে যাবে। ও থুকু, বউ তুমি বলো। দুজনে বিয়ে পড়ানো শেষ হলে মাহিন মায়ের হাত ধরে বসে থাকলো। মায়া মাহিনকে বলল, হাত ছাড়ো। এই ভালোবাসা আগে কই ছিল? আগেও ছিল, এখনও আছে, শুধু বউ ভালোবাসে নাই। বউ অনেক ভালোবাসে, শুধু জামাই বোঝে না। ভুল হয়েছে, যাই হোক, আই লাভ ইউ বলো। আই লাভ ইউ পিচ্ছি রাব্বু। আই লাভ ইউ টু পিচ্চি রাম্মু। কথাটা বলে দুজন হেসে দিল।